বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সোমবার ১৩ জুলাই ২০২০। টকশো দ্য মিররে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবিটিভি আয়োজিত টকশো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজের মতামত ব্যক্ত করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, টকশো দ্য মিররে একটি উপদেষ্টা প্যানেল আছে। প্রতি শোতে একজন উপদেষ্টা যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন। এমনকি অতিথিবৃন্দকে বিনয়ের সহিত দুই একটি প্রশ্ন করতে পারেন। আমাদের আজকের লাইভ টক শো এর আলোচ্য বিষয় গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সদস্য এবং সহসভাপতি বেগম তানিয়া রব, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব আনিন্দু ইসলাম অমিত, এবং আমাদের সাথে সংযুক্ত আছেন এক সময়ের তুখোড় ছাত্র নেত্রী, সবার পরিচিত সাবেক সাংসদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। আপনাদেরকে আমাদের টকশোতে স্বাগতম। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছেন প্রবীণ আওয়ামী লীগের নেতা, দুর্নীতি দমন কমিশনের জেলা সভাপতি জনাব এম সাবির আহমেদ। আমরা আশা করি সময় মতো উনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি প্রথমেই যেতে চাচ্ছি আমাদের অতিথি বেগম তানিয়া রব, আপনার কাছে। স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষ দলে দলে সমাজতান্ত্রিক দল বা জেএসডির অনুসারী হলেও এখন দলটির অবস্থা তেমন একটা ভালো না। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যদি আমাদের জন্য একটু বলেন। আসলে একটি রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম ধারাবাহিক চেষ্টা। তো স্বাধীনতার পরবর্তী সময়ের কথা যেটা আপনি উল্লেখ করেছেন, হ্যাঁ, যে আকাঙ্ক্ষাটা ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে, যার বাংলাদেশের স্বপ্ন ছিল, সেখানে স্বপ্নভঙ্গ হলেই মানুষ দলে দলে এখানে যুক্ত হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। এটা যেমন সত্য, আজকে একসাথে থাকতে পারিনি, সেই ধারাবাহিকতার মাঝেই ভিন্ন মত, আদর্শগত দ্বন্দ্ব, অথবা কখনো কখনো ঘরে বাইরের ষড়যন্ত্র, সব মিলিয়ে একসাথে থাকতে পারিনি বা থাকেনি। কিন্তু আমি মনে করি যে মুক্তির লক্ষ্য বা যে আকাঙ্ক্ষা ছিল মানুষের, জনমানুষের, বাঙালি, সেখানে যখন সমস্যা হয়েছিল, স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্বপ্নভঙ্গের সময় যারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিল, সেখানেও কিছুটা অস্থিরতা ছিল, কিছুটা বুঝাবুঝি ছিল। এই সব মিলিয়ে আমাকে, আপনি যদি বলেন বিষয়টা নিয়ে কথা বলতে, তাহলে অনেক কথা আছে। আজকে পরিস্থিতি আমার মনে হয় এর চেয়ে বেশি বলার দরকার নেই। বলেছি আমি। তারপরেও আদর্শের দ্বন্দ্ব, ভিন্ন মত ইত্যাদি থাকার পরেও একটি কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক উদ্দেশ্য যদি না থাকে, তাহলে যেটা হয়, এভাবে দলের অবস্থান, সেটা ছোট হোক, মন্দ হোক, হয়ে যায় সেই সেই অবস্থান। এবং এখনো আমি অবশ্যই স্বীকার করব, আমাদের জনমানুষ মুক্তি পায়নি। সেই লক্ষ্যে আমি বলবো যে আদর্শ যেটা ছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের, মানুষের মুক্তি, জনগণের মুক্তি, সেই মুক্তি আসেনি। আমরা যারা কাজ করছি এখনো, আমরা সেই মুক্তির জন্য। ধন্যবাদ আপনাকে। হেলেন জেরিন খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হেলেন জেরিন, আমি এখন যেতে চাচ্ছি অনিন্দ্য ইসলাম অমিত, আপনার কাছে আমার প্রশ্ন। হেলেন জেরিন আপা করোনাকালীন
হেলেন জয়েন জেরিন করেছে? জয়েন করেছে। জি উনি এখন হেলেন জেরিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলাম, বিএনপি আন্দোলনে ব্যর্থ, ত্রাণ বিতরণে ব্যর্থ, ত্রাণ বিতরণকালে কোথাও নাকি দেখা যাচ্ছে না বিএনপিকে, এবং বিএনপির নেতৃবৃন্দের বাজেট বোঝার কোনো ক্ষমতাই নেই। আওয়ামী লীগের নেতৃবৃন্দের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? জনাব জনাব ধন্যবাদ হেলেন আপনাকে। জেরিন খান। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এখানে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ সভানেত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি, ইতিমধ্যে যিনি বক্তব্য রেখেছেন। আরো উপস্থিত আছেন তানিয়া আহমেদ। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহের আমাদের সাবেক স্থায়ী কমিটির অন্যতম সদস্য, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রাম করেছেন, জানেন তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস ছিল। আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ভাইয়ের সুযোগ্য সন্তান আমাদের আজকের আলোচক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অমিত এখানে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আর আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো, বিএনপি ব্যর্থ, আমি বলবো বিএনপি সফল। কারণ দেখেন, বিএনপি এই কারণে সফল যে আমরা যদি আজকের বর্তমান অবস্থার দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব, যে বিএনপির কারণেই আজকে এই অগণতান্ত্রিক সরকার, যেই দলটি আপনি জানেন যে প্রায় 70 বছর হতে চললো, যেই দলটি সারা জীবন গণতন্ত্রের কথা বলেছে, আপনি জানেন যে দলের নেতা শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের আন্দোলনের জন্য তিনি অনেকবার আওয়ামী লীগের পক্ষ থেকে গর্ব করে বলা হয় যে তিনি অনেকবার জেল থেকেছেন, তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিংবা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, এই ধরনের নানা রকমের গল্প তারা গর্ব করে থাকে। কিন্তু আজকে দেখেন সেই দলটি আজকে একমাত্র বিএনপির কারণে দলটি একবার নয়, দুইবার নয়, তিনবার জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায়, বিশেষ করে 2014 সাল এবং 2018-19 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনি দেখেন তাদের এমন অবস্থায় যেতে হলো যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিনের ভোট রাতে করতে হলো। এটা হলো 2018-19 সালের বিষয়। কেন করতে হলো? কারণ বিএনপির মতো একটা গণতান্ত্রিক দল, বিএনপির মতো একটা জনপ্রিয় দল, যেই দলটির উপরে এত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, এত নেতা, এখন বিশেষ করে আপনি জানেন বিএনপির একদম চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখনো যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ভোট তিনি নির্বাচিত হবেন এবং মানে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জানেন যে তিনি তিনবার 5 আসন থেকে নির্বাচন করেছেন এবং তিনি কোনো আসনে কোনোদিন কখনো পরাজয় বরণ করেন নাই। তো সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 74-75 বছর মানে 74-75 বছর বয়সেও তাকে জেলে পাঠিয়েছে আওয়ামী লীগ একটি মাত্র কারণে। কারণ এই বিএনপি এত একটা জনপ্রিয় দল, বিএনপি এতটাই গণতান্ত্রিক একটি দল, যে দলটি সব জায়গাতেই সফল। কারণ আপনি এই কারণে আমি বলবো যে সফল, আন্দোলনে ব্যর্থ নয়। কারণ বিএনপির সফলতা তো এখানেই যে বিএনপির কারণে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে। বিএনপির কারণে আওয়ামী লীগকে দেখেন নির্বাচন করা সারা জীবনের একটি দল, নির্বাচনবিহীন তাদেরকে জোর করে ক্ষমতায় থাকতে হয়েছে। বিএনপির আপনি কি কারণে ব্যর্থ বলবেন বলেন? বিএনপির সফলতার কারণেই তো আজকে আওয়ামী লীগকে জোর করে ক্ষমতায় থাকতে হয়েছে। সেই কারণে আমি বলবো যে বিএনপি আসলে একটা সফল দল, যে বিএনপির সফলতা এখানেই যে বিএনপি গণতন্ত্রের পথে আছে, বিএনপি জনগণের জনপ্রিয়তা নিয়ে আছে, বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি ভোট নিয়ে ক্ষমতায় যাবে। বিএনপির এই কারণে সফল যে বিএনপির এত অত্যাচার নির্যাতন হয়েছে, তারপরে বিএনপির একজন নেতা কর্মী বিএনপি ছেড়ে চলে যায় নাই। এই কারণে আমি বলবো বিএনপি যেমন
ক্ষমতায় থাকাকালীন সফল ছিলেন, এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে এই যে দীর্ঘ যে প্রায় 13 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে আসছে, সেখানে আমি বলবো বিএনপি সফল। কারণ বিএনপির সফলতার কারণে আজকে দেশটি একেবারেই জানেন ধ্বংসের একদম দ্বার প্রান্তে এসেছে, এবং বিএনপি একমাত্র পারে এই দেশকে যদি গণতান্ত্রিক পথে আনতে হয়, এই দেশকে যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হয়, এই দেশের যদি সফলতা ফিরিয়ে আনতে হয়, এই দেশে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে হয়, বিশেষ করে এই দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, এই দেশকে যদি সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে বিএনপির বিকল্প অন্য কোনো দল নেই, অন্য কোনো সংগঠন নেই। সেই কারণে আমি বলবো যে বিএনপির বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে, আপনি জানেন সেটা শুধু দেশের ভিতরেই নয়, বিদেশিও অনেক বড় বড় শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। একটি মাত্র কারণে বিএনপি একটি দেশপ্রেমিক দল, বিএনপির ঠিকানা হচ্ছে এই দেশ। কারণ আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওয়াইলেনের সময় তাকে যখন জেলে নেওয়া হয়েছে, দেশনেত্রী আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যখন বিশেষ করে আপনি জানেন যে 111-এর সময় যারা সেনা শাসকরা ছিল তারা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তারপরেও তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যেতে চান নাই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তাকে অনেকবার তার দুই মানে সন্তানকে একদম অসম্ভব নির্যাতন করে মৃত্যুর মুখোমুখি নিয়ে তার কাছে নিয়ে গিয়ে বলা হয়েছিল যে আপনি দেশ চান না সন্তান চান। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই সন্তানকে আল্লাহর হাতে সঁপে দিয়ে তিনি বলেছিলেন আমি এই দেশকেই চাই, আমি আমার সন্তানদের আল্লাহর কাছে সঁপে দিলাম, এবং আমার ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ, এই এই বাংলাদেশের মাটি মানুষই হচ্ছে আমার মূল ঠিকানা। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দেশপ্রেমিক নেত্রী, দিয়ে দেশের জন্য। আপনি এটাও জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু 111-এর সময় সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরবের এই রাজ পরিবার কিন্তু তাকে বলেছিলেন যে আপনি আসেন, আপনাকে রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, রাজকীয় ভাবে আপনি এখানে মানে থেকে যেতে পারবেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে তিনি কারা নির্যাতন ভোগ করেছেন, কিন্তু তারপরে তিনি এই দেশকে ছেড়ে যান নাই, এদেশের মানুষকে ছেড়ে যান নাই, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। সেই কারণে আমি বলবো যে বিএনপি একটা সফল রাজনৈতিক দল, ইনশাল্লাহ বিএনপি তার সফলতা আপনারা এক জায়গায় হয়তো বলতে পারেন আমি কি একটু যুক্ত করতে পারি অনেক বাট আপনার সরকারি দল অর্থাৎ আওয়ামী লীগ বলে যে বিএনপি অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল, সবকিছুই ঠিক আছে, কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ। কি বলবেন বিষয়টাকে? দেখেন আপনি তো একজন আন্দোলনমুখী ছাত্র নেত্রী ছিলেন। হ্যাঁ, আমি বলি যে একটা অগণতান্ত্রিক, একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারী, একটা দানবীয় সরকার, যে সরকারটি এখন এমন একটা পর্যায়ে এসছে, আপনি যা দেখেন যে কি হচ্ছে পৃথিবীতে, যদি আপনি চিন্তা করেন যে এখন মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ এই দেশের মতো এতটা মানবিক বিপর্যয় পৃথিবীর আর মনে হয় কোনো দেশেই হয়নি। এতটা মানবিক বিপর্যয় বলতে একটি দেশের মানুষ, সেই দেশের মানে নাগরিকরা একে অপরের মৃত্যুটা একটা স্বাভাবিক মৃত্যু পর্যন্ত হতে দিচ্ছে না। আপনি জানেন এই করোনা ভাইরাসের সময় আওয়ামী লীগের নেতা কোন, বিশেষ করে এই যে শাহেদ এবং সাবরিনা, তারপরে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, আমরা অন্যান্য নেতারা যে সমস্ত কর্মকাণ্ড ঘটালো, তো এরকম একটা এরা তো কুঠি, কিন্তু রাঘব বোল্লা কিংবা গডফাদাররা যে সমস্ত কর্মকাণ্ড করছে, তো সেখানে আপনি বলেন যে এরকম একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিংবা এই যে দানবীয় সরকারের বিরুদ্ধে কিংবা হিটলার মুসলিমি কিংবা ফেরাউন কিংবা নমরুদ তাদেরকেও যারা ছাড়িয়ে দিয়েছে, সেরকম একটা মানে দানবের বিরুদ্ধে আপনার আন্দোলন সফল করা অনেকটাই কঠিন। কারণ আপনি জানেন সফল বলতে আপনি, আমরা তো একটা গণতান্ত্রিক মানে পর্যায়ের মধ্যে দিয়ে আন্দোলন করে যাচ্ছি। তো এখন যদি আওয়ামী লীগ মনে করে আমরা একটা অগণতান্ত্রিক পথে গিয়ে আন্দোলন করব, সেইটা
যদি অনেক সময় করানোর চেষ্টা করে, কিন্তু আমরা সেটা কখনোই করব না। আমরা যা কিছু করব জনগণকে সাথে নিয়ে করব। সে কারণে আমি বলবো আমাদের হয়তো সময় বেশি নিতে হচ্ছে, কিন্তু আমরা জনগণের হৃদয় জয় করে আমরা আন্দোলনে সফল হব। এবং সেই আন্দোলন বেশি দূরে নয়, ইনশাল্লাহ আমরা সেই আন্দোলন আমরা মনে করি যে কোনো সময় জনগণের সাথে নিয়ে সেই আন্দোলন আমরা করতে পারবো, এবং এই অগণতান্ত্রিক এই ফ্যাসিস্ট সরকারের আমরা বিদায় ঘন্টা আমরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই আমরা একটা সফল ধন্যবাদ আন্দোলন আপনাকে। আমি এবং আবার আসবো আপনার সফল কাছে। একটা নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি আবারও, আমি মনে করি বিএনপির সাথে যে সমস্ত দলগুলো আছে তাদের সকলকে নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে। এটাই হলো আমাদের বিশ্বাস, ধন্যবাদ, খুব এবং সুন্দর এই বক্তব্য বিশ্বাস রেখেছেন আপনি, ইনশাল্লাহ খুব সুন্দর উত্তর বাস্তব দিয়েছেন। রূপ নেবে, এটা আমি আমি প্রত্যাশা এখন করি। যেতে চাচ্ছি আমাদের অতিথি জনাব অনিন্দ্য ইসলাম অমিত। খুব সুন্দর করে আপনি উত্তর দেন, আপনি এর মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছেন, সবাই আপনার বক্তব্য শুনতেছে। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছে যে অমিত ভাইয়ের বক্তব্য শুনতে। সবার সাথে যেমন হেলেন জেরিনা পা বা তানিয়া রব, আপনারা সবাই খুব জনপ্রিয়। তো আপনার কাছে আমার প্রশ্ন, করোনা কালীন আপনার বিভাগ, খুলনা বিভাগ, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির একজন সহ সাংগঠনিক সম্পাদক। আপনাদের বিএনপি কি কি কর্মসূচি গ্রহণ করেছে? এর সাথে আমি আরেকটা প্রশ্ন একটু যোগ করতে চাই, সেটা হলো আপনারা একটা অভিযোগ করেন যে সাতক্ষীরায় যখন ত্রাণ বিতরণ করা হচ্ছিল তখন আওয়ামী লীগের কর্মী বাহিনীরা সেখানে হামলা করেছে। তাইলে আওয়ামী লীগ কি চায় না জনগণ এই মহামারীর সময়ে ত্রাণ পাক? আপনার মন্তব্যটা যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বলি, এখানে আজকে যাদের সাথে আমার আলোচনায় অংশ নেবার সুযোগ হয়েছে, অত্যন্ত সম্মানী মানুষ, জেএসডির ভাইস চেয়ারম্যান এখানে সম্পর্কে আমার চাচি হন, এখানে উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের মহান সংগঠক যে কয়েকজন আছেন বাংলাদেশের, যারা নিজেরা নিজেদের কর্মকাণ্ড দিয়ে আমি বলবো ইতিহাসের স্থান নেননি, ইতিহাস বিনির্মাণ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জনাব আসমা রব, যিনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2রা মার্চে। আমি উনার মাধ্যমে আজকে সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে আমার অত্যন্ত প্রিয় বড় বোন হেলেন জেরিন খান এখানে উপস্থিত আছেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকবার আগে আমি মনে করি রাজনীতি সম্পর্কে যাদের ন্যূনতম সচেতনতা ছিল তৎকালীন ছাত্র সমাজের, হেলেন জেরিন খান নামে চিনে না এরকম আমি মনে করি এটি অত্যন্ত অস্বাভাবিক একটি বিষয়। অত্যন্ত সাহসী নেত্রী, উনি তার নিজের কর্মদক্ষতা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তার নিজের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছেন, তার নির্বাচনী এলাকায় তো করেছেন। তো আমার সেই বড় বোনেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করোনা সংকটের শুরু থেকে কি করেছে, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে করোনা সংকট শুরু তো চায়না থেকে। প্রথম গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তারা একটা নতুন ভাইরাসের তারা আমি বলবো যে অবস্থান তারা টের পেল। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্ববাসীকে সে সম্পর্কে সতর্ক করলো। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু করোনার ভয়াবহতা উপলব্ধি করতে অনেক সময় তাদের লেগে গেছে। তারা তখন একটি বিশেষ ব্যক্তির বন্দনায় তারা লিপ্ত ছিল, যাকে তারা কার্যত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেবতার আসনে অধিষ্ঠিত করেছে। তাকে কেন্দ্র করে একটি বর্ষ উদযাপনের জন্য তারা ব্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবে করোনা নিয়ে ভাববার তাদের কোনো অবকাশ ছিল না। ঠিক এই রকম সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন অন্তরীণ। তখন তিনি একটি সাজানো পাতানো প্রহসনের বিচারে ওই পিজি হাসপাতালে কেবিন ব্লকে বন্দী। ওই রকম একটি সময়ে লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যাকে সামনে রেখে আমাদের মতো লাখো কোটি তরুণ যুবক আমরা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি, সেই মানুষটি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে করোনা সংকট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য, সতর্ক করবার জন্য উদ্যোগ গ্রহণ করবার কথা বলেন। তারই নির্দেশনার আলোকে
শুধু খুলনা বিভাগ নয়, বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা মার্চের প্রথম থেকেই আমরা হ্যান্ডবিল বিতরণ শুরু করি। অর্থাৎ এই করোনা সংকটটা কি এবং সংকট মোকাবেলায় কিভাবে স্বাস্থ্য নিজেকে সুরক্ষা করা যায়, সেখানে কিছুক্ষণ পর পর হাত ধোবার কথা বলা ছিল, 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলা ছিল, মাস্ক বিতরণ করবার কথা বলা ছিল, সামাজিক দূরত্ব অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রাখবার কথা বলা ছিল, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন আমরা কেউ না যাই, এই ব্যাপারে জনগণকে সতর্ক করবার কথা বলা ছিল। এর পরবর্তীতে আমরা কি করেছি, আমরা বিভিন্ন বাংলাদেশের বহু প্রান্তে, ঠিক খুলনা বিভাগের আমরা প্রতিটি জেলার প্রতিটি বাজারেও আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। আমরা শ্রমজীবী মানুষের মধ্যে আমরা সাবান বিতরণ করেছি, তারা যেন এটা হাত ধোয়ার ব্যাপারে সচেতনতা তৈরি করবার জন্য। এরপরে মার্চের শেষের দিক থেকে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বললেন যে আস্তে আস্তে তোমরা সংগঠিত হও, তোমরা প্রস্তুতি নাও। বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত। আজকে যখন সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, তখন যারা কর্মজীবী মানুষ তখন ঘরের বাইরে যখন যেতে পারবে না, তখন তাদের পরিবারে খাদ্যের সংকট হবে। এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকার যখন থেকে খাদ্য সাহায্য দেওয়া শুরু করেছে, তার বহু আগের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলোর দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে বাংলাদেশে আমরা 50 লক্ষ পরিবারকে খাদ্য সাহায্য বিতরণ করেছি। 50 প্রতিটি পরিবারে যদি 4 জন করে ধরি, তাহলে 2 কোটি জনসংখ্যার মানুষকে আমরা স্পর্শ করতে পেরেছি। 5 জন করবো 2.5 কোটি মানুষকে। খুলনা বিভাগ তার থেকে ব্যতিক্রম ছিল না। খুলনা বিভাগের আমাদের 11টি ইউনিট, আমরা প্রত্যেকটি জায়গায় আমরা মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করেছি। এই কার্যক্রম আমাদের একটানা আমরা ঈদ পর্যন্ত আমরা চালু রেখেছি। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল গত 30শে মে। 30শে মেকে কেন্দ্র করে আমরা প্রতিটি জায়গায়, প্রতিটি উপজেলার, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমরা রান্না করা খাবার 7 দিন ধরে আমরা বিতরণ করেছি। এর আগে আমরা কি করেছি, শুকনো খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, এইগুলো পৌঁছে দিয়েছে। আর আমরা 30শে মেকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটি জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করে। জনগণের কষ্ট যেখানে হবে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাত গুটিয়ে বসে থাকবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সরকার কি করলো, অন্য কোনো রাজনৈতিক দল কি করলো, সেটি আমরা বিবেচনায় নেইনি। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কাজটি করেছি। হ্যাঁ, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি জানেন 13 বছর ক্ষমতার বাইরে থাকবার একটি দল। আমাদের নেতা কর্মীরাও তো নিজেদের সঞ্চয় নিঃশেষ করে ফেলেছে। আজকে ব্যবসা বাণিজ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বঞ্চিত, কারণ একটি শাসক দলের, একটি রাজনৈতিক দলের হাতে বাংলাদেশের সকল ব্যবসা, সকল সম্পদ আছে কেন্দ্রীভূত হয়ে গেছে। আমরা আমাদের সঞ্চয়কৃত অর্থ কিন্তু খরচ করেছি জনগণের পেছনে। স্বাভাবিকভাবে সেই জায়গাটাতে আমরা হয়তো এই মুহূর্তে খুব বেশি কাজ করবো। আমরা তারপরে প্রস্তুতি নিচ্ছি আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে যেন আমরা নতুন উদ্যমে জনগণের জন্য আমরা কাজ করতে পারি। আপনি জানতে চেয়েছেন যে আমার জি, সাতক্ষীরার বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। জি, সাতক্ষীরার ব্যাপারটা, সাতক্ষীরার বিষয়টা কি আগে আমি আপনাকে একটু স্পষ্ট করতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন এই করোনা সংকটের মধ্যেও সুপার সাইক্লোন আমপান উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানল। এই আমপান কিন্তু দীর্ঘদিন পরে আমাদের যশোর, আমি যশোরের মানুষ, গত 100 বছরে যশোরের মানুষ এত তীব্র সাইক্লোন কিন্তু প্রত্যক্ষ করেনি। তো এখানে সাতক্ষীরা, বাগেরহাটের একটি প্রান্ত, আমাদের এই যে পশ্চিমবঙ্গ দিয়ে যশোরের একটা অংশ দিয়ে সাতক্ষীরা দিয়ে এই ঘূর্ণিঝড়টা বেরিয়ে আমপানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সুন্দরবন তীরবর্তী অঞ্চলে সেখানে জোয়ারের পানি চলে এসছে, এরকম একটা ব্যাপার। যেখানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 4টি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: কাশিমারি, বুড়িগোয়ালিনী, গাবুড়া আর পদ্মপুকুর, এই 4টি ইউনিয়নে। এই অঞ্চলে মানুষের জন্য কিছু করবার তাড়না অনুভব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অর্থাৎ শ্যামনগর উপজেলা যে উদ্যোগটা নেয়, সেই উদ্যোগে সারথি হয়, আপনাদের গর্ব করা উচিত, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আমাদের ছোট ভাই মনির। তার আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে ওরা 1200 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম এর তারা একটা উদ্যোগ নেয়। যখন এই ত্রাণ নিয়ে তারা যাচ্ছে, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক
অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে যখন জেলা বিএনপি নেতৃবৃন্দ যখন এই কাশিমারি পৌঁছাচ্ছে, অর্থাৎ শ্যামনগর উপজেলার কাশিমারিতে ঢুকবার আগে যে ব্রিজ, কাতখালী ব্রিজ, ওখানে শাসক দলের যিনি এমপি জগলুল হায়দার সাহেবের সন্তান রাজীব হায়দার, যিনি যুবলীগের ওখানকার নেতা, তার নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপর প্রথম দফায় হামলা হয়। এরপরে দ্বিতীয় দফায় জেলা বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা হয়। ওখানে আমাদের 28 জন নেতাকর্মী ইনজিওর্ড হয়। আমাদের একটি প্রাইভেট কার, 4টি মাইক্রো এবং 15টি মোটরসাইকেল সেখানে তারা ভাঙচুর করে, এবং 4টি মোটরসাইকেল ওই তাৎক্ষণিকভাবে তারা ওইখান থেকে তারা জোর করে কার্যত লুট করে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ওখানকার সংশ্লিষ্ট থানার ওসিকে আমরা জানিয়েছি। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ ওখানকার আপনার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন শীর্ষ কর্মকর্তা জেলা, তাকে জানিয়েছে, কিন্তু আমরা কার্যত কোনো সাহায্য পাইনি। সাহায্য না পেয়ে ওখানে প্রায় 4 ঘন্টা আমাদের নেতৃবৃন্দ অবস্থান করে পরবর্তীতে সাতক্ষীরায় ফেরত এসছে। পরে আমরা কি করেছি, আরো 7 দিন পরে তখন প্রশাসন থেকে বলা হয়েছে হ্যাঁ আপনারা ত্রাণ দিতে পারবেন, কিন্তু আপনাদের কোনো সাতক্ষীরা থেকে কোনো নেতৃবৃন্দ আসতে পারবে না, আপনারা কোনো ব্যানার ব্যবহার করতে পারবেন না, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি কোথাও থাকবে না, আপনাদের কোনো নেতা, আপনারা অনানুষ্ঠানিকভাবে যদি খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা উদ্যোগ নেন আপনারা সেটা করতে পারবেন। আমরা পরবর্তীতে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দকে সাথে পরামর্শ করে আমরা সেটি করেছি, কারণ এখানে কারো নাম ফুটাবার প্রয়োজন নেই, কারো ছবি জাহির করবার কোনো প্রয়োজন নেই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, একটা রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে আমরা রাজনৈতিক দলের নেতা, এটা সংস্কৃতি এই অঞ্চলের, আমরা সেই হিসেবে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আমরা তাদের ছবি এখানে করেছিলাম। আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা চায় কি চায় না, দেখেন আপনি যুক্তরাজ্যের মানুষ, এখানে জেএসডির নেত্রী এখানে উপস্থিত আছেন, আমার বড় বোন উপস্থিত আছেন। আপনি যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এই ধরনের আয়োজন করেন আপনার জানবার কথা। আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, এই করোনা সংকট শুধু নয়, বাংলাদেশের যে কোনো সংকটকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেভাবে ছুটে আসে, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সেভাবে আসে না। আজকের এই করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত বলে সরকারের তরফ থেকে কাজ চলছে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কাজ করেছে এটা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবেন না। রাজনৈতিক দল হিসেবে যদি কোনো কাজ করে থাকি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করেছি। জেএসডি নেত্রী উনি হয়তো বা বলবেন ওনারা হয়তো সীমিত পরিসরে কাজ করেছেন, আরো অন্যান্য রাজনৈতিক দল কিছুটা খুলে খেতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তারা জনগণের পাশে দাঁড়ায়নি, সরকার দাঁড়িয়েছে। সেই সরকারের মেশিনারিজ হিসেবে যখন তাদের জনপ্রতিনিধিরা কাজ করতে গেছে তখন তারা চাল চুরি করেছে, সয়াবিন তেল তাদের খাটের তলে লুকিয়ে রেখেছে। শতাধিক জনপ্রতিনিধিকে বাংলাদেশ আওয়ামী লীগকেই কিন্তু তার রাজনৈতিক কর্মীকে কিন্তু পরবর্তীতে সেখান থেকে তাদেরকে বরখাস্ত করতে হয়েছে। এর পরবর্তীতে আমলাদের হাতে তুলে দেওয়া লেগেছে এই ত্রাণ ব্যবস্থাপনা, পরবর্তীতে আমলার এটা কাজ করেছে। এখন এটি বাংলাদেশ আওয়ামী লীগের অহমে লেগে গেছে। তারা চিন্তা করেছে আমি এত বড় একটা রাজনৈতিক দল, আমি এত বছর ধরে যেভাবেই হোক সাজানো পাতানো হোক জোর করেই হোক ক্ষমতায় তো আছি পরপর 3 টার্ম, আর সেখানে বিএনপি যে 13 বছর ক্ষমতার বাইরে সে জনগণের জন্য কাজ করতেছে, আমি কাজ করতে পারছি না। ওই গ্লানি থেকে বলেন, ওই অপরাধবোধ থেকে বলেন, ওই লজ্জা থেকে নিজেদেরকে মুক্তি দেবার জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে তারা বাধা দেবার চেষ্টা করেছে। আপনি জেনে থাকবেন আমার কুষ্টিয়া যুব দলের জয়েন্ট সেক্রেটারি, যে কুষ্টিয়া সদর যুব দলের সাধারণ সম্পাদক মাজেদুল, সেও কিন্তু ত্রাণ বিতরণের এই উদ্যোগ নেবার অপরাধে কিন্তু তাকে একটি সাজানো মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 3 মাসের বেশি সময় এখনো পর্যন্ত কারারুদ্ধ। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নিজে ভালো কাজ করবে না, অন্য কেউ ভালো কাজ করুক সেটাও তারা চায়নি। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি উত্তরটা উপস্থাপন করেছেন। আপনার জনাব অনিন্দ ইসলাম অমিতের কথা থেকে আমি আসতে চাচ্ছি তানিয়া রব আপনার কাছে। জনাব আসম আব্দুর রব, যার নাম নিলেই স্বাধীনতা যুদ্ধের ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃবৃন্দ, অনেককে আমরা বলতে শুনেছি 4 খলিফা, রব জলিল, মাখন সিদ্দিকী, ওনাদের অনেক অবদান ছিল। এবং স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক হিসাবে জনাব আব্দুর রব সাহেবের নাম সবাই জানে। কিন্তু আমরা দেখছি স্বাধীনতার এত বছর পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মাননা হিসাবে এই ব্যক্তির জন্য কিছুই মেলেনি।
বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ বাহার। আবারও এর সাথে একটু ধন্যবাদ জানিয়ে নিচ্ছি অনুষ্ঠিত হলেন যেহেতু একটা কিন্তু খুবই সত্য কথা, যেটা যে এই যে মানে প্রাসঙ্গিক ভাবেই যে আসে, যে স্বাধীনতার পতাকা, স্বাধীনতার ইশতেহার, স্বাধীনতা সংগ্রামের ঘোষণা, এই জিনিসগুলো বাদ দিয়ে হঠাৎ করে 25শে মার্চে রাত্রেবেলা হানাদার বাহিনীর আক্রমণ এবং তার পরের দিন থেকে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে গেছে এবং আমরা স্বাধীন হয়ে গেছি। এই যে বিষয়গুলো ধাপে ধাপে যে অতিক্রম করেছে, চাচি আমরা একটু কিন্তু খুব লো সাউন্ড পাচ্ছি, আপনি একটু আপনার সাউন্ডটা বাড়িয়ে নেবেন। একটু হ্যাঁ চাচি, জাস্ট একটু এগিয়ে কথা বললে হবে। জি। তো এই পর্যায়ে যেটা হয়েছে যে এই যে ধাপগুলোকে, এই যে জায়গাগুলোকে যারা অবহেলা করছে অথবা স্বীকৃতি দিতে চাচ্ছে না, তাদের বিষয়ে আসলে নতুন করে বলতে গেলে অনেক ৬২ থেকে আপনারা জানেন দার্শনিক, রাজনীতিবিদ দাদা সিরাজুল এটাতে লাইভে না চলতেছে। যে নিউক্লিয়াসের সদস্য জি। ছিল কাজী আহমেদ, আব্দুর রাজ্জাক, তাদের হাত ধরে তারা যে শুরুটা করেছিল সেটা ৬৯ এসে গণ এটা কথা আন্দোলন জি। বলতেছে তারা শুনি। আরো এই যে খবর আমরা কথা বলতে আপনারা স্বাধীনতা আন্দোলন সংগঠিত। আজকে যারা ক্ষমতায় আছে, আগেও ছিলেন, জি। বেশিরভাগ জনগণের কাছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন যে তারা সব একাই করেছে। আমি একটু আপনাকে একটু থামাতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি, সাবেক চেয়ারম্যান এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব সাবির আহমেদ। আমরা জি সাবির আহমেদ, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন বক্তব্য শুনতেছি তানিয়া রব আপনার। জি। যে একজন ব্যক্তি, একক দল, গোষ্ঠী এই সময়টা ছিল সমস্ত জনগণের সময়। তার মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের যে অনিবার্য অংশগ্রহণ, যে অপূর্ব সংশ্লিষ্টতা এই আন্দোলনের সাথে, তাকে কিছুতেই অস্বীকার করা যায়। স্বাধীনতাকামী, মুক্তিকামী প্রতিটা মানুষের, তৎকালীন মানুষদের মনে এই ছাত্র নেতাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কর্মসূচি মনের প্রাণের কর্মসূচি ছিল। কিন্তু কেন ইগনোর করা হয়, কেন তাদেরকে আজকে অবহেলিত করে রাখা হয়েছে, এটা আপনারও এই শোতে দেখা যাইতেছে যতজন এটা সরি বলার দরকারও আছে। নতুন প্রজন্মরা জানবে কোথা থেকে, কি জানবে। খুব কষ্ট লাগে যখন আসলে দেখতে পাই যে এইরকম ঐতিহাসিক সিংহশালারদের কথা থাকে না, তাদের ভূমিকাকে পাশ কাটিয়ে, মানে শুধুমাত্র পাশ কাটিয়ে দলবাজি করা এবং দলের রাজনীতিকে প্রতিষ্ঠিত করা, দলের ভিত্তিকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে যে দলগুলো ক্ষমতায় এসছে তারা এগুলোই বর্তমান শাসক দল থেকে শুরু করে আগেও তারা ছিল। এই প্র্যাকটিসটা আমাদের এখানে ভয়াবহ একটা রূপ ধারণ, সেই ভয়াবহতা সাধারণ মানুষের মুক্তি নেই, ঐতিহাসিক সত্যের মুক্তি নেই। আমাদেরকে এমন অবস্থায় বলবেন ঠিক আছে ওনারা ঐতিহাসিক 4 খলিফা আসমা আব্দুল হক স্বাধীনতার পতাকা তুলেছিলেন, এটা রাষ্ট্রের স্বীকৃতি। আমরা যে কোনো মানুষ চাই না, জনগণ চাই। কিন্তু কি সত্যগুলোকে অস্বীকার করা হচ্ছে। তেমনি ইশতেহার পাঠ করেছে সাধারণ সিরাজ, মৃত্যু সহ্য, তাকে মনে করা হবে না। বরং কোনো, আমি যাই বলি এই বাদ দিয়ে বিভাগ মিলিয়ে আপামর এই যে একটি বাজে একটি বিষয় যে একেবারেই এত
অস্থির চিত্তে এবং অস্থির সুবিধাভোগী চরিত্র আমাদের দিনকে দিন আমরা লালন করছি, প্রকট হয়ে উঠছে। আজকে দেখুন, অনেক বলেছে, অনেক বলেছে কিভাবে গ্রামের লুটপাট হয়েছে, কিভাবে করোনা শিক্ষার নামে সমস্ত কিছু লুটপাট হচ্ছে। কেন হবে? আপনি সত্য স্বীকার করছেন, সত্যকে এবং মানবিক মর্যাদাকে আপনি সামনে রাখছেন। আপনি রাখছেন শুধু দলবাজি, দলের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করার আপনার সমস্ত এলোমেলো এবং শুধু এলোমেলো না, প্রচন্ড মিথ্যাচারগুলোকে লোকের মাঝে চাপিয়ে এই জায়গা থেকে যদি আমরা নতুন প্রজন্মদেরকে কিছু দিতে চাই, আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমি মনে করি আমার এখানে আজকের এই অংশটা আমার আবেদন থাকবে, সরকার কি করছে, কিন্তু আমি মনে করি মানুষদেরকে জনগণকে এই বিষয়গুলো আমাদেরকে পরিবর্তনের চিন্তা করতে হবে। পরিবর্তন আমরা করতে পারবো না, আমাদেরকে দ্বিতীয়কের মাধ্যমে যে অবস্থা দাঁড়িয়েছে। হ্যাঁ, একটু আগে যেটা বলছিল উনি অনেকটা লক্ষ্য করে বললো যে তারা কি কি করেছে, দল করবে, কিন্তু মূল দায়িত্ব কাদের? সরকারের। তারা কি করছে? তারা তো লুটপাট করবে। প্রধানমন্ত্রী যখন দেখছে দলের নেতা মন্ত্রীরা সমস্ত লুটপাট করছে, তখন তিনি আমাদের দায়িত্ব দিলেন। আপনারা কি করবো? বন্ধ করে দিল। প্রথমে বলা হলো খাদ্য মজুরি যথেষ্ট, তারপরে দেখা গেল সেটা লুটপাট করছে মেম্বার চেয়ারম্যানরা। এই করোনার দুঃসময় যখন একটি রোগের মহামারী আকার ধারণ করেছে, আবিষ্কার হয়নি, কি পর্যন্ত কি মানসিক বিকৃতি এদের এরা এই চুরি, সেখান থেকে যদি আমরা আমাদের সমস্ত কাঠামো এবং পদ্ধতিগুলো আমরা পরিবর্তন না করি, আমরা এই ধরনের একটি অবস্থা সবসময় থাকবে আমি মনে করি। তাই কাকে স্বীকৃতি দিব, কাকে বড় কথা যে অভাবটা সেই মানুষের গণতন্ত্রের মুক্তি হয়, ভোট ছাড়া নির্বাচন হচ্ছে এবং জি সম্ভবত আমার ইন্টারনেটে বোধহয় একটু প্রবলেম হচ্ছে। জনাব সাবির আহমেদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনার সাউন্ডটা একটু কমান, আপনার একটু সাউন্ডটা কমাইতে হবে, কমাইতে হবে না? একটু বেশি। হ্যাঁ জি, একটু দয়া করে যদি একটু সাউন্ডটা কমান। জি, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অতিথিরা অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, আর আপনার প্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং জেলা দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সভাপতি এবং উনি সাবেক চেয়ারম্যান, তিনি লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাবির আহমেদ। আমরা আপনার কাছে সরাসরি যেতে চাচ্ছি প্রশ্ন নিয়ে যে লক্ষ্মীপুর জেলায় করোনা পরিস্থিতি এবং আওয়ামী লীগের কার্যক্রম, অর্থাৎ আমরা একটা জেলার মাধ্যমে দেশের পরিস্থিতিটা জানতে চাচ্ছি আপনার কাছে, এবং সরকার কিভাবে দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হলো বা হচ্ছে, বিষয়টাকে যদি আপনি একটু সুন্দর করে বুঝিয়ে বলেন আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে। আমি আপনাদেরকে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বাহার ভাই আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার। আমি আসলে অত্যন্ত টায়ার্ড এবং আমি এই মাত্র 1 মিনিটই হলো মানে দরজা খুলে আমি ভিতরে ঢুকছি। আমি খুব টায়ার্ড আসলে। আমার ওই ফিটনেস, আমি এখানে কথা বলার মতো আমার ফিটনেসেরও সমস্যা, এবং রিয়েলি আমি সকাল যে বের হয়েছি বিভিন্ন কারণে আমি এই মাত্র ঘরে ঢুকছি, এবং এর মাঝে একবার আপনি মোবাইলে আমাকে কল দিছেন, তখন আমি একটা প্রোগ্রামে এক জায়গায়।
তো জি যাই হোক, ধন্যবাদ। লক্ষ্মীপুর জেলায় করোনা পরিস্থিতি সম্পর্কে যেটা আমার কাছ থেকে জানতে চাইছেন সেটা হলো, আমি তো এই করোনার আরম্ভ থেকে লক্ষ্মীপুরে আছি এবং বাড়িতে এবং জেলা হেডকোয়ার্টারে আমার যাতায়াত আছে। তা আমি যতটুকু দেখেছি যে আমাদের এখানে মেডিকেল সার্ভিস, যেটা জেলা হেডকোয়ার্টারে সদর হাসপাতাল এবং সিভিল সার্জনও এখান থেকেই ফাংশনিংটা করেন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে সিভিল সার্জন সাহেব এবং ওনার স্বাস্থ্য বিভাগ মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে। এবং আমাদের এখানে আহ, এই পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় আমাদের আক্রান্তের সংখ্যা হলো 1046। জি এর মধ্যে আমি অবশ্য ওই আহ, পূর্ণাঙ্গভাবে রিপোর্টটা আমি দিতে পারবো না, কারণ আমার এই মুহূর্তে এটা আমার মেমোরিতে নাই। খুব ব্যস্ততার ভিতর দিয়ে আসছি তো, এইটা আসলে জি এইভাবে কথা বলার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, কিন্তু আমি সেটাও নিতে পারিনি। তবে এমনিতে ধরেন সদর হসপিটাল এবং রামগতি, রায়পুর, রামগঞ্জ, এই হসপিটালগুলোতে চিকিৎসা চলছে সারা দেশে, যেইভাবে চলছে এখানেও সেইভাবে চলছে। কিন্তু এখানে আপনার হসপিটালগুলিতে অক্সিজেনের ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো আইসিইউর ব্যবস্থা নেই। লক্ষ্মীপুর জেলার কোথাও আইসিইউর কোনো ব্যবস্থা নেই। তবে আমাদের সবচেয়ে চিকিৎসা যতটুকু হচ্ছে, কিন্তু আমাদের সবচেয়ে দুর্বলতাটা হলো এক জায়গায়, যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের মানুষজন, আমাদের দেশবাসী অত্যন্ত অসচেতন। অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আপনি হাটে বাজারে বা বিভিন্নখানে গেলে দেখবেন আমরা ভয়ে কাঁপতেছি, অথচ আমাদের জনসাধারণের 10% মানুষের মুখেও অন্তত মাস্কটা পর্যন্ত নাই, তারা মাস্কটাও পরে না এবং তারা এত অসতর্ক। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এই অসতর্কতার কারণে আমাদের এই করোনা পরিস্থিতিটা মানে আরো দীর্ঘায়িত হবে এবং আমরা আরো ক্ষতিগ্রস্ত হব, আমাদের আরো লোক ক্ষয় হবে, আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আবার বিশেষ করে যেমন এখন আপনাকে ঈদুল আজহা আসছে, ঈদুল আজহার কেন্দ্র করে যে গরুর বাজার এবং গরু যেখানে আমরা জবাই করব, সেখানে যেখানে গরু জবাই করে আপনার নিশ্চয়ই জানা আছে এবং এখানে আমাদের সম্মানিত যেসব অতিথিবৃন্দ আছেন ওনারাও জানেন যে যেখানে গরু জবাই হয় ওখানেও 15-20 জন, 10-12 জন লোক সেখানে এই কাজগুলো করে, একত্রিত হয় এবং বাজারে তো একদম গাদাগাদি মানুষের, মানে গরু বাজারে এই একদম গাদাগাদি অবস্থায় মানুষ গরু কিনে এবং সেখানে অবস্থান করে। কিন্তু আমাদের যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথা আমরা বিশেষভাবে বলা হচ্ছে, স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে, সচেতন নাগরিকের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আমাদের জনসাধারণ এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনারা কতটুকু লক্ষ্য করেছেন আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জনসাধারণ এটার প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। তবে এই কারণে যে আমাদের এই মহামারী বা এই ভাইরাসটা আরো মানে দীর্ঘমেয়াদী আমাদের উপর চেপে বসার সম্ভাবনা এখান থেকে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আশা করি। আমি একটু যুক্ত করি। জি, আমাদের এখানে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য তানিয়া রব, বিএনপি আমি ওনাকে চিনি, উনি আমার একজন, যে আপনি তো চিনেন ভালো করে, উনি আমার একজন প্রিয় মানুষ। বিএনপি নেত্রী, আমাদের ছাত্র নেত্রী হেলেন জেরিন খান এবং আমাদের আরেক অনিন্দ ইসলাম। তো ওনাদের বক্তব্য এবং সবার বক্তব্য থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা হলো সরকারি কার্যক্রমটা দুর্নীতির বেড়াজালে। এই বিষয়টা আপনি কি বলবেন, কেন হচ্ছে এটা? দেখেন, আমাদের এই বিষয়টা অনেক দিক থেকে আপনাকে আলোচনা করতে হবে, এবং কারণ আমাদের দেশে দুর্নীতি আছে, অতীতেও ছিল, এখনো আছে। তবে এই মানবিক বিষয়টাকে নিয়ে দুর্নীতি করা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত নিন্দনীয়
এবং অত্যন্ত আমি মনে করি এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এদের কঠোর শাস্তি হওয়া উচিত। তবে সরকার যে আপনি বলছেন একেবারে এইভাবে আমি বলতে রাজি না, কারণ সরকার কাজ করতেছে, স্বাস্থ্য বিভাগ কাজ করতেছে, এখানে কিছু দুর্নীতি হয়েছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং অবশিষ্টদেরকেও আইনের আওতায় আনা হবে। তবে ইতিমধ্যে আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশেরও অনেক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিদেশের কাছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়, বিশেষ করে এই স্বাস্থ্য বিভাগ এবং এই লাইনে কিছু সংখ্যক দুর্নীতিবাজের কারণে। তবে এখান আপনি থেকে নিজেও আমাদেরকে এই দুর্নীতিবাজদের শাস্তি চাচ্ছেন নাকি? না, দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি চাচ্ছি এবং তাদের শাস্তি হচ্ছে, তারা গ্রেপ্তার হইতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, গভর্নমেন্ট ব্যবস্থা নিতেছে তাদের বিরুদ্ধে। এখানে কোথাও যদি কোনো ত্রুটি থাকে আমরা আপনারা আমরা যেন সেই ত্রুটি দূর করতে পারি, আমরা যেন সেখানে তাদেরকে ধরাই দিতে পারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জোরালোভাবে যদি আমরা বক্তব্য তুলে ধরতে পারি বিভিন্নভাবে মিডিয়ায়, যেমন আজকে এখানে কথা বলছি এইভাবে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন টক শোতে আমরা যদি আমাদের জোরালোভাবে যদি আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই কোনো ফাঁক ফকরে থাকবে না, এই দুর্নীতিবাজদের শাস্তি হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে এবং আমি মনে করি সরকারের আন্তরিক ইচ্ছাও রয়েছে, তারা কাজ করতেছে। জি সাবির আহমেদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো আশা করি। আমি এখন যেতে চাচ্ছি তানিয়া রব আপনার কাছে। জি তানিয়া রব, করোনাকালীন দেশে যে পদক্ষেপগুলো সরকার নিচ্ছে সেগুলোতে আমরা অনেকগুলোতে দুর্নীতি দেখতেছি। আমাদের দেশের গণতন্ত্র, সবাই বলে গণতন্ত্র, আসলে এই দুর্নীতি এবং গণতন্ত্র দুইটাকে মিলিয়ে বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? তানিয়া রব। গণতন্ত্রের কথাটা আমরা নাইবা যাই, কারণ গণতন্ত্রের লেখমাত্র নেই। মানুষ ভোট দিতে, এই যে আমরা এখানে 5-6 জন উপস্থিত আছি, আমরাই আমাদের বুকে হাত দিয়ে বলি যে আমরা আমাদের করতে পেরেছি, যেহেতু সেটা হয়নি। গণতন্ত্র গণতন্ত্র অনেকগুলো মতের মধ্য থেকে ভোটার নাগরিকরা নির্বাচিত করে ব্যবস্থাটাকে পরিচালনা করে, তার মধ্য দিয়ে গণতন্ত্র একটি জনগোষ্ঠীকে শাসন করে। এটা বড় বড় ধরনের সরকারি দল কে করলো বা কি বললো সেটা কি দৃষ্টিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আজকের বাংলাদেশে কথা বলছি আমি, আমাদের ভাবমূর্তি হচ্ছে, আমাদের প্রবাস থেকে আমাদের 50 লক্ষ লোক ফেরত আসবে, আমাদের কর্মসংস্থান জিরোতে দিয়ে পৌঁছে যাবে, 1 থেকে 1.5 কোটি মানুষ কার্যহারা, চাকরি। তাহলে গণতন্ত্র কাদের জন্য? যে দেশে এই যে এই ধরনের একটি মহামারী ঘোষণার পরে, মহামারী ঘোষণা দৃশ্যমান হওয়ার পরে যে প্রণোদনা যা ঘোষণা করা হবে, তারও কয়েকটা স্তর আছে, সেটা আদৌ সেই কর্মহীন এবং গরিব মানুষদের কাছে পৌঁছবে কিনা সেটা আমার বড় ধরনের প্রশ্ন, মোটেই কিছু। এটা হলো এক। তাহলে কেমন বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা? যে বাংলাদেশে করোনা, একটি গর্ভবতী মা, তার করোনা টেস্ট হয়নি বলে সারাদিনে তাকে কোনো হাসপাতালে অ্যাডমিশন নেয়নি, প্রকারান্তরে সে গর্ভবতী মা মারা গিয়েছে। সেই অবস্থাকে আমরা যদি গণতান্ত্রিক পরিবেশ বলি, আমার কিছু বলার নেই। যেখানে একটি মেয়েকে করোনা টেস্টের জন্য হাসপাতালের সামনে সারাদিন বাবাকে বসে থাকতে হয়েছে, তার করোনা টেস্ট হয়নি, সেটাকে যদি আমরা গণতান্ত্রিক দেশ বলি তাহলে আমার বলার কিছু নেই। যেখানে শহীদুল ইসলাম পাপুলের মতো লোকেরা মানব পাচারের, অর্থ পাচারের অভিযোগে দেশে গ্রেফতার হয়, আমাদের শাসক দল বলেন যে তাকে ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছে, এমপি হিসেবে না, ব্যবসায়ী লোকটাই তো এমপি। তাহলে সেই দেশে যদি, সেই দেশটাকে যদি গণতন্ত্রের
আমাদেরকে আমরা দিব্য দৃষ্টিতে আমাদের জ্ঞান দিয়ে, বুঝ দিয়ে, শিক্ষা দিয়ে যা দেখতে চাই, যা বুঝতে চাই, তার বাইরে যদি আপনি গণতন্ত্রের নতুন ফর্মুলা উপস্থাপন করেন, আমার কিছু না। এমতো অবস্থা একটি গণতান্ত্রিক দেশে নাগরিকরা তাদের চাহিদা, যেটা তাদের অধিকার, মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, বস্ত্র, কিছুই পায়, কিছুই নিশ্চয়তা করে। সরকার চেষ্টা করছে, বলছে সরকার শাস্তি দিচ্ছে কাকে? আমরা তো দেখতে পেয়েছি গত কত বছর সরকার কাউকে শাস্তি দেয়। সরকারের খোদ মন্ত্রণালয়ের মন্ত্রীরা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রমাণিত হয়েছে, যাদের বিরুদ্ধে সাজা আছে, তারা মন্ত্রী পরিষদে রয়েছে, তারা সংসদ সদস্য হচ্ছে। তাহলে কোথায় বিচার হচ্ছে? আমরা বিচার ব্যবস্থার জন্য, আমরা স্বাধীন মুক্ত বিচার ব্যবস্থার জন্য বলছি, এবং বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা যখন এই দেশ শাসন করছে, তার কাছ থেকে জনগণ অনেক কিছু চেয়েছে। সেটা কি হয়েছে? কি নির্বাচন হচ্ছে, উপজেলায় বলেন, সিটি কর্পোরেশনে বলেন, জাতীয় নির্বাচনে কোথায় গণতন্ত্র রয়েছে? কেন্দ্রে যাওয়ার আগেই বলা হয় ভোট হয়ে গিয়েছে। কারা দিল ভোট? আমার ভোট কে দিল? এবং বাংলাদেশকে কোথায় আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যখন আমরা একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলাম, জাতীয় ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে সমস্ত বিরোধী দলগুলোকে সাথে নিয়ে, ঠিক আছে, সেখানে কি হলো? আপনার প্রতিনিধিত্বের যে অঞ্চল, সেই জায়গায় আপনি হঠাৎ করে আপনি অপরিচিত মানুষের মতো ব্যবহার করতে শুরু করেন। থানা, পুলিশ, প্রশাসন সব এক পক্ষে চলে যায়। এটা গণতন্ত্র? এরকম গণতন্ত্র আমরা চাই। ধন্যবাদ আপনাকে। নীতিকে শ্রদ্ধা করেই বলছি, গণতন্ত্রের জন্য সহিষ্ণু হতে হবে, সকলকে সমান সুযোগ দিতে হবে। সমান সুযোগ না দিয়ে আপনি শুধু গণতন্ত্রের কথা বলবেন, আপনি উন্নয়নের কথা বলবেন, আপনি দেশকে মধ্যম আয়ের দেশের কথা বলবেন, আপনি জিডিপি বৃদ্ধির কথা বলবেন, আপনি সিঙ্গাপুরের তুলনা দিবেন, সুইডেনের তুলনা দিবেন, সেই গণতন্ত্র আমাদের প্রয়োজন নেই। কৃষি এবং নদীমাতৃক একটি দেশ আমাদের উচিত তৃণমূল পর্যন্ত, প্রান্তিক লেভেলে আমাদের যে জনগোষ্ঠী থাকে তাদেরকে কিভাবে একটু সাহায্য করা যায়, তাদের যে নিজস্ব বংশ পরস্পরায় তারা যে পেশাটা করে আসছে, সেই পেশাটাতে যেন তারা উন্নতি করতে পারে, সেই দিকটাতে আমাদের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অথবা সংশ্লিষ্ট বিভাগে কোনো জবাবদিহি খোঁজ খবর নেই। আজকের এই প্রণোদনা, এবং আমি বলবো যে এর থেকে বাঁচার উপায় নিশ্চয়ই একটা আছে, আপনি জানতে চাইবেন। আমি বলবো এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি যাচ্ছি হেলেন জেরিন আপনার কাছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মতো এত সাহস এই যে শাহেদ, সাবরিনা অথবা পিপুলরা কিভাবে পায়? এদের দুর্নীতি কি সরকার ধামাচাপা দিয়ে রাখে? যদি একটু বলেন। হেলেন জেরিন খান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকদেরকে, যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেই। আপনি যে প্রশ্ন করলেন কিভাবে পায়, আপনি এক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই যদি আমরা শুরু করি, তিনি কিন্তু কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন, গোটা জাতি শুনেছে, যে শুধুমাত্র আমাকে ছাড়া আওয়ামী লীগের প্রত্যেকেই কেনা যায়। তো আওয়ামী লীগ এখন কেনা পার্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখন যদি কেউ বলে যে আওয়ামী লীগ স্বৈরাচার, আমি বলবো আওয়ামী লীগ স্বৈরাচার না, আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট স্বৈরাচার। কারণ আওয়ামী লীগ সত্যি কথা বিগত 11 বছরে তারা একটা কাজই একদম মানে পরিপূর্ণ ভাবে করেছেন। আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট একটা স্বৈরাচারী দল। আওয়ামী লীগ বিগত এই 11 বছর একটি কাজই তারা একেবারে পরিপূর্ণ ভাবে করতে পেরেছেন, সেটা হচ্ছে বিরোধী পক্ষ, বিরোধী মত, বিরোধী পথ, বিরোধী পত্রিকা, বিরোধী যে যারাই আছেন তাদের প্রত্যেককে তারা শাস্তি দিয়েছে, প্রত্যেককে দুর্বল করার চেষ্টা করেছে, প্রত্যেককে তারা নির্যাতন করেছে। এই একটা জায়গায় তারা সফল হয়েছে। আর
সব জায়গায় তারা ব্যর্থ। আপনি যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের ভাই বক্তব্য দিলেন যে যারা অন্যায় করছে, দুর্নীতি করছে, তাদের সবাইকে তো শাস্তি দেওয়া হচ্ছে। কোথায় শাস্তি দেওয়া হচ্ছে বলেন? এই যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকটা একদম খেয়ে ফেললেন, আমরা আব্দুল হাই বাচ্চুকে কিছু করতে পারলাম? কিছু করলো আওয়ামী লীগ? এই যে শেয়ার মার্কেট, দরবেশ বাবা, টোটাল শেয়ার মার্কেট আপনি জানেন, এই আওয়ামী লীগ এবারে ক্ষমতায় আসার পরে এবং 96 সালে দুইবারে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লক্ষ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট করলো। সেই লোককে ধরলো, সেই লোককে বারবার করে আরো নির্বাচিত করে এমপি বানালো। এখন সে, আপনি জানেন যে পৃথিবীর এই যে এখন আমরা সিঙ্গাপুরে বছরে 5,000 কোটি টাকা যাচ্ছে, বাংলাদেশ থেকে 1,00,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কার করছে? এই সমস্ত নেতারা তো করছে। আপনি তারপরে আসেন এই যে শামীম ওসমান 7 মার্ডারের আসামির মদতদাতা, কত মানে আমরা পত্র পত্রিকায় তার বিরুদ্ধে কত কিছু দেখেছি। এখন শামীম ওসমানকে আমি দেখে প্রত্যেকটা টক শোতে নসিহত করে, আমরা বিরোধী দলকে কিংবা বিভিন্ন দলকে নানা রকমের জ্ঞান দিচ্ছে। অথচ শামীম ওসমান কি সন্ত্রাসী কর্মকাণ্ড না করেছে বলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পর্যন্ত হামলা। আওয়ামী লীগ কাউকে, আওয়ামী লীগ অন্যায়কারীকে কোনো শাস্তি দেয়? এই যে আমরা এই কিছুদিন আগে আমরা সম্রাটকে দেখেছিলাম, ক্যাসিনো সম্রাট, বডি সম্রাট, পাপিয়া সম্রাট, এই সমস্ত তার নাম আমরা আওয়ামী লীগের কাছ থেকেই শুনেছি এবং তার জাতি দেখেছি। তারা কিভাবে লুটপাট করেছে, কিভাবে বা টর্চার সেল করে, কিভাবে মানুষকে নির্যাতন করে কিংবা বাংলাদেশের টাকা লুটপাট করেছে, সেটা জাতি তো আওয়ামী লীগের কাছ থেকেই দেখেছে। এটা তো আমরা কেউ দেখাইনি। ক্যাসিনোর যে নাটক সাজানো হয়েছিল, সেই নাটকের মধ্য দিয়ে আমরা দেখেছি কিভাবে মানে আওয়ামী লীগের ওয়ার্ড পয়েন্টের নেতারা 3 বছর 30টা বাড়ির মালিক হয়েছে। আর আমরা এই যে দেখেন আওয়ামী লীগের এক-একজন এমপি যারা স্বঘোষিত দুর্নীতিবাজ, তারা 2008 সালে তাদের যে নির্বাচন কমিশনে তাদের যে দিয়েছিল, সম্পদের হিসাব দিয়েছিল, আর এখন তাদের সম্পদ 1,00,000 কোটি টাকা বেড়েছে। আওয়ামী লীগ তো আসলে নিজেই দুর্নীতির আশ্রয়দাতা এবং আওয়ামী লীগ এখন একটা দুর্নীতিবাজ দল। আচ্ছা, আমরা আপনার কাছে আমি আরেকবার আসবো। আমি এখন অনিন্দ ইসলাম অমিতের কাছে একটু যেতে চাচ্ছি এই প্রসঙ্গে। অনিন্দ ইসলাম, আমার কথা শেষ হয়নি না? আচ্ছা, শেষ করেন। ওকে ওকে, হ্যাঁ আমি শেষ করতে চাই যে এই যে ধরেন দেশের ভাবমূর্তি যে নষ্ট করলো, আপনি জানেন এই যে সাহেবকে রিজেন্ট হসপিটালের যে পারমিশন দেওয়া হলো, অথচ আপনি দেখেন ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে সে কত চেষ্টা করলেন। বিখ্যাত মুক্তিযোদ্ধা, সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বলা চলে। বাংলাদেশের যদি 5 জন শ্রেষ্ঠ মানবের নাম না হয় তাহলে ডাক্তার জাফরুল্লাহর নাম নিতে হয়। সেই লোককে সেই কিটের পারমিশন শেষ পর্যন্ত দেয় নাই। অথচ শাহেদের মতো একটা চিটার, 32টা মামলার আসামি সেই শাহেদকে, এবং শাহেদ কোথায় না গিয়েছে, তার কাছে না শাহেদের মানে অবস্থান ছিল না। প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, আপনি আওয়ামী লীগের সর্বশেষ সে যখন রিজেন্ট যখন ধরা পড়লো, তখন আমরা শুনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সে ওভার টেলিফোনে কথা বলে। এবং আপনি এই শাহেদের কারণে শাহেদ 6,000 যে ভুয়া সার্টিফিকেট দিল, তার কারণে আজকে সারা পৃথিবীতে আজকে আমাদের অবস্থান কি হলো? আজকে ইটালি আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আজকে জাপান আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, চায়না আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আজকে কোরিয়া আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আজকে কেউ ভিসা বন্ধ করে নাই। এটা আপনি না জানেন কথা বলে ভিসা বন্ধ করে, কোনো ভিসা বন্ধ হয়নি। কিসের কথা বলেন? আচ্ছা, আপনি তো বলবেন, আপনি একটু ভালো করে জেনে নিন। আমি ভালো ফ্লাইট বন্ধ করছে এবং ভিসা বন্ধ এটা করছে। এটা আপাতত শুধু একটা দেশ, ইতালি। ইতালি আমাদের লোকদেরকে 5 অক্টোবর পর্যন্ত আমাদেরকে ইতালিতে ঢুকতে দেয় নাই। ইতালিতে মানে ঢুকতে পারে না, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, তারা এখন বাংলাদেশে অবস্থান করছে। এরকম একটা অবস্থা। আপনি পৃথিবীর তারা এখন কোয়ারেন্টাইনে আছে। ইতালির বিভিন্ন জাতীয় পত্রিকা বলেন, পৃথিবীর সমস্ত বড় বড় মিডিয়া বলে, প্রত্যেকটা মিডিয়াতে এসে
বাংলাদেশের এই ভুয়া সার্টিফিকেটের কথা। তা বাংলাদেশের অবস্থানটা কোথায় নিয়ে গিয়েছে? আসলে আমরা তো সবসময় বলে এসছি যে একটা অগণতান্ত্রিক সরকার, এটা জোর করে ক্ষমতায় থাকা সরকার, তাদের কাছ থেকে কখনোই একটি গণতান্ত্রিক আচরণ পাওয়া সম্ভব না। সে কারণেই আমরা দেখতে পাই এই যে সাহেবদের মতো, সাহেবরা তো একটা ধরেন, যদি আমরা এই এই দুর্নীতিকে যদি একটা জানোয়ারের সাথে তুলনা করি, তো টোটাল জানোয়ারের একটা পশম হলো সাহেব, এই টোটাল জানোয়ারের একটা পশম হলো এই সম্রাট, পাপিয়া কিংবা সাবরিনা। কিন্তু মূল গডফাদাররা তো ধরাছোঁয়ার বাইরে। মূল গডফাদাররা তো আমরা দেখতে পাই আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী, তাদেরকে ধরা হোক, যারা স্বঘোষিত দুর্নীতিবাজ। আমরা যদি নির্বাচন কমিশনে তাদের সেই সনদ দেখতে পাই, তারা যে তাদের হিসাব, সম্পদের হিসাব দিয়েছিল, সেটা যদি নিয়ে আসি, আর আজকে তাদের সম্পদের হিসাব যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকে তো কয়েক লক্ষ হাজার গুণ তাদের সম্পদ বেড়েছে। তাই এই সম্পদ তারা কোথা থেকে পারলো? এই সম্পদ হচ্ছে জনগণের টাকার তারা লুটপাট করেছে। আর যেই কারণে আপনি দেখেছেন শেয়ার মার্কেট, বিভিন্ন ব্যাংকগুলা এখন ফোকলা করে দেওয়া হয়েছে, এবং এই টাকার সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা লুটপাট করেছে। এখন যে আওয়ামী আমরা লীগের আপনার এই কাছে লুটপাট আরেকবার থেকে আসবো, যদি রক্ষা আমরা করতে হয়, প্রোগ্রামের শেষ তাহলে পর্যায়ে আমি একটাই একটু মাত্র উপায়, সেটা হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন প্রতিষ্ঠা করা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি মানে গণতান্ত্রিক সরকার আসবে, এবং গণতান্ত্রিক সরকার আসলেই আমি মনে করি এই দেশ থেকে আবার এই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে, কিংবা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমি মনে করি রিস্টোর করা সম্ভব হবে। সেই কারণেই আমাদের বিএনপির পক্ষ থেকে বারবার করে একটা কথা বলা হয়েছে যে এই মুহূর্তে, করোনাকালীন মুহূর্তে অন্তত পক্ষে জাতীয় ঐক্যের একটি সরকার করা হোক, অথবা জাতীয় ঐক্যের একটি চিকিৎসা কমিটি করা হোক, যে কমিটির মধ্যে দিয়ে আমরা আপাতত এই করোনা মুক্ত পরিবেশ আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি। সেখানেও তো আওয়ামী লীগ কোনো ভূমিকা পালন করছে না। আসলে আওয়ামী লীগ হচ্ছে কি, মানে ওই যে কথায় বলে না, সর্বাঙ্গে ঘা, মলম দিব কোথায়? আওয়ামী লীগে এখন সব জায়গাতেই ঘা। আওয়ামী লীগ এখন তারা ওয়ান ওয়ে রোড দিয়ে হাঁটছে, তাদের আর বিকল্প কোনো রাস্তা নাই, তাদের ওই জি দিকেই সামনে জি যেতে হবে। ধন্যবাদ সেখানে হেলেন সামনে জেরিন তাদের খান। যা হবে আমি সেই পথই তারা বেছে নিয়েছে। আমি ইনশাআল্লাহ আমরা অনিন্দ সবাইকে সাথে ইসলামের কাছে নিয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে না এই টোটাল জাতিকে মুক্ত করবে, আমি এই আরেকবার আপনার প্রত্যাশাই কাছে ব্যক্ত আসবো, করছি। আপনার কাছে আমি আরেকবার আসবো। জি। অনিন্দ ইসলাম অমিত, দেখা যাচ্ছে যে আপনারা প্রত্যেক বিষয়ে বলতেছেন যে সরকার ব্যর্থ, সরকার সফলতা আপনারা দেখতেছেন না। তাহলে বিএনপির কি কোনো দায়িত্ব নেই দেশের প্রতি? দেশের প্রতি বিএনপি সরকার যেখানে ব্যর্থ, আমার তো মনে হয় বিএনপিরও কিছু দায়িত্ব আছে দেশের প্রতি। তো বিএনপি সরকারকে সহযোগিতা কিভাবে করছে? ব্যর্থতা, যেখানেই ব্যর্থতা আছে সেখানেই বিএনপির সফলতা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ওই 26শে মার্চ 1971 সালে ওই সংকটকালীন সময়ে যখন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, তখনই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ বিএনপি শুরুই হচ্ছে যারা স্ট্যাবলিশমেন্টে থাকে, যারা পজিশনে থাকে, তাদের ব্যর্থতা যেখানে সেখানেই বিএনপির সফলতা। বিএনপির যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার এই কৃতিত্ব বলেন, এই সফলতা বলেন, এটার মাধ্যমে বিএনপি যাত্রা শুরু। আজকে আপনি বলছেন যে আওয়ামী লীগ ব্যর্থ না, আওয়ামী লীগ ব্যর্থ না, আওয়ামী লীগ অবশ্যই সফল। আপনি যেটা বলেছেন, আমাদের এই যে নেত্রী তানিয়া রব বলেছেন, যদি আপনি বলেন এই পাপুলের মতো সংসদ সদস্য, সস্ত্রীক সংসদ সদস্যকে বাংলাদেশের পার্লামেন্টে আপনি অবস্থান দিয়েছেন, এটা আপনি যদি সফলতা দাবি করেন, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সফল। আপনি যদি শাহেদ করিমের মতো মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটিতে স্থান দেন, এটা সফলতা না? অবশ্যই সফলতা। আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান 3 মাস ধরে করোনার পরীক্ষার অনুমতি চেয়ে অনুমতি পায় না, অথচ আপনার শাহেদ করিমের রিজেন্ট হাসপাতাল তারা অনুমতি পেয়ে যায়, তাহলে এটা সফলতা না? অবশ্যই সফলতা। হেলেন জেরিন খান বলেছেন জাফরুল্লাহ সাহেব অ্যান্টিবডি কিটের অনুমোদন পান না, অথচ আজকে শুনছি 43টা প্রতিষ্ঠান অ্যান্টিবডি কিট আমদানির অনুমতি পেতে যাচ্ছে। এটা সফলতা না? এটা সফলতা। অর্থাৎ আওয়ামী লীগের সফলতাটা হচ্ছে এখানেই
যেখানে মরুভূমি সেখানে তারা ফুল গজিয়ে দেবে, কারণ আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন করতে পারে। এটা বলা হচ্ছে সারা বিশ্বে এই নতুন একটি শব্দ মানে নিয়ে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে কি ক্রনি ইকোনমি, অর্থাৎ সরকারের আশেপাশে থাকা মানুষ কিভাবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে ফুলে ফেপে উঠতে পারে। এইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, সারা বিশ্বের 30টা দেশকে নিয়ে আলোচনা হয়, তার মধ্যে বাংলাদেশ অত্যন্ত গর্ব করবার মতো ব্যাপার, বাংলাদেশ অবস্থান করে নিতে পেরেছে। সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কৃতিত্বের কারণে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী, আমি আপনাকে ছোট্ট একটি কথা বলি। ছোটবেলায় যে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম স্প্রাইটের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, এই ক্যাম্পাসে সিঁড়িতে একটা ছেলে স্প্রাইট খাচ্ছে খুবই করে, তখন তার ফ্রেন্ডরা ক্লাস শেষ করে এসে বলছে, কি ব্যাপার তুই ক্লাসে গেলি না? তো ও বলছে ক্লাসে গেলে কি হবে, ক্লাসে গেলে ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হলে কি হবে, ভালো চাকরি পাবি, ভালো চাকরি হলে কি হবে, অনেক টাকা হবে, অনেক টাকা পেলে কি করবি, তখন তুমি আয়েশ করবি। তো ও তখন জিজ্ঞেস করতেছে, তা আমি এখন কি করছি, আমি তো স্প্রাইট খাচ্ছি, এটাই তো আমি আয়েশ করছি। একটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় জনগণের কাজ করবার জন্য, আরো বৃহত্তর পরিসরে কাজ করবার জন্য। আমি আপনাকে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের থেকে তারা বলছে তারা এখন পর্যন্ত মাত্র 1.5 কোটি মানুষের পাশে খাদ্য সহায়তা দিয়েছে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে 2.5 কোটি মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। জনগণের জন্য রাজনীতি, 1 মিনিট, জনগণের জন্য রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে বলেই এটাই হচ্ছে বিএনপির সফলতা। আপনি আমার কাছে আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগে আর কি কাজ করছে। আমি বলেছিলাম এখানে আমি দুটো জিনিস সংযুক্ত করতে চাই। আজকে আপনি জানেন ম্যাক্সিমাম জায়গায় আপনি সাধারণ রোগের কোনো চিকিৎসা কেউ পাচ্ছে না, সেই কারণে আমার খুলনা মহানগর বিএনপি এবং যশোর জেলা বিএনপি আমরা পৃথকভাবে আমরা এখানে টেলিমেডিসিন সার্ভিস চালু করেছি। আমরা যে সমস্ত রোগীদের অক্সিজেনের অভাবে যারা শ্বাসকষ্টে ভুগছে এই করোনা উপসর্গ নিয়ে, আমরা তাদের জন্য বিনামূল্যে অক্সিজেন দিচ্ছি। আমরা তাদের বাড়িতে পালস অক্সিমিটার পৌঁছে দিচ্ছি। যারা নিজ অর্থে ওষুধ কিনতে পারছে না, ডাক্তারের পরামর্শক্রমে আমরা তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একটি রাজনৈতিক দল এর থেকে কি বেশি করবার সুযোগ আছে, একটু দয়া করে যদি আপনি বলতেন। জি, আমি এখন যেতে চাচ্ছি আমাদের প্রবীণ নেতা জনাব আওয়ামী লীগের নেতা জনাব সাবির আহমেদ, এই প্রসঙ্গগুলো নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন, যদি বলেন প্লিজ। এই প্রসঙ্গ নিয়ে আসলে আমি প্রথমে বলছিলাম যে আমি অত্যন্ত টায়ার্ড, তারপরও আপনার অনুরোধে আমি এখানে আসছি এবং কথা বলা আরম্ভ করছি। কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো আমাদের বিএনপির নেতা এবং বিএনপির নেত্রী ওনারা যেসব বিষয়গুলো এখানে অবতারণা করেছেন, এইসব বিষয়ে কথা বলতে হলে আসলে অনেক বিস্তারিত এবং অনেক সময়ের দরকার। উনি যে আমাদের ভাই বলেছেন স্বল্প পরিসরে যেটা সম্ভব আপনি একটু বলেন। শুনেন, এখন তো আওয়ামী লীগ আমলে দুর্নীতিবাজদের বিচার হয়, তারা গ্রেপ্তার হয়। এমপি বা মন্ত্রী হইলে যেটা উনিও বলেছেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু এর আগে বিএনপির আমলে কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা হয়েছে? কোন দুর্নীতিবাজ, এই যে আপনার তারেক জিয়া সাহেবের সাথে যারা ওই যে খাম্বা দুর্নীতি করলো, যারা বড় বড় দুর্নীতি করলো, তারা কেউ বিএনপির আমলে জেলে গেছে? তারেক জিয়া সাহেব কি দুর্নীতি করেছে একটু মেহেরবানি করে বলেন তো। আপনি তো যেটা করেছে তারপর আপনারা ওনারা যেটা বলেছেন, এই জন্য আমি বলছি যে এটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক, ওনারা যে গণতন্ত্র চান, এই গণতন্ত্র 21শে আগস্ট সৃষ্টি করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, 21শে আগস্ট সৃষ্টি হয়, যেটা করেছেন। আর ওনারা আপনাদের বানানো, না হলে আমাদের বানানো, ওনাকে বলতে দেন। এই সমস্ত আপনারা যখন বলছেন তখন আমি কিছু বলিনি। হ্যাঁ, সুতরাং এখন আমাকে বলতে দেন। আমি তো আপনাদেরকে দেখেছি এবং আমি বলছি যে আমি 1 মিনিট হয়ে ঢুকছি, আমি জামা কাপড় হাত মুখ ধুই দেই, আপনাদের সঙ্গে কথা বলতে আসছি। আমি এটাও বলছি যে আমার এখন ফিজিক্যাল ফিটনেসেরও সমস্যা। আপনারা যেটা বলছেন, শুনেন না, আপনারা যে এখানে 75-এর পরে
কোন পদ্ধতিতে কতগুলো নির্বাচন করছেন এগুলা কি আপনাদের জানা আছে? মনে করে জানি, দেব? একটু নতুন করে জানি, একটু বলেন না। হ্যাঁ, নতুন করে আর বলেন না, বলার শুনি দরকার আপনি। নেই। এর একটু শুনি, বলেন না। এরপরে বলেন। আমরা না, তো প্রতি এরপরে বছর আপনাদের প্লিজ গণতন্ত্রের প্লিজ 21 আপনারা আগস্ট ওনাকে ছুটি বলতে দেন করে প্লিজ। নতুন করে আপনার কাছ থেকে শুনি। আপনারা যে আপনারা আপনারা যে গণতন্ত্রের সংজ্ঞা দেন, সেই গণতন্ত্রের সংজ্ঞা বিএনপির আমলগুলো মনে করি দেখেন কি করছে বা কি হয়েছে তখন, কিভাবে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দল, যে দলের শুনেন এই দলের সম্পর্কে সমালোচনা করার পূর্বে এই দলের বয়স 71 বছর, আমার বয়স হচ্ছে 66 বছর, আপনাদের কার বয়স কতটুকু আমি জানি না। 71 বছরের একটা রাজনৈতিক দল বাংলাদেশ নামক এই দেশের সমস্ত অর্জন সবকিছু এই দলের মাধ্যমে, এই দলের নেতৃত্বে এবং এই দলের ছাত্র সংগঠন, এই মূল দলের মাধ্যমে এই দেশের সমস্ত অর্জন এই জাতি। সুতরাং আপনারা যতই আপনারা অস্বীকার ছাড়া কেউ করতে নেই। চান, আপনারা যতই অস্বীকার করতে চান আর করবেন, এই অস্বীকার করা কিছু আসবে যাবে না। জাতি যেইটুকু আওয়ামী লীগের মাধ্যমে পেয়েছে অন্য কারো মাধ্যমে এই জাতি এইটুকু পায় নাই এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুতরাং আমি ওই বিষয়ে অনেক বেশি বিতর্কে যেতে চাই না। আমাদের প্রিয় নেত্রী যে তানিয়া রব, আমার আপা যেটা বলেছেন যে চিকিৎসা ব্যবস্থার একটা বিষয়ে যে বলেছেন, এগুলি একটা বিচ্ছিন্ন ঘটনা। যে একটা মেয়ে ওখানে যে পরীক্ষা করাইতে পারে নাই, চিকিৎসা নিতে পারে নাই, সে ওখান থেকে ফিরে গেছে, এরকম এই সমস্ত এই ধরনের একটা মহা সংকটের সময় এই ধরনের দুই একটি ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো মানে উল্লেখযোগ্য কোনো অনেক ঘটনা নয়। অনেক কারণ ধন্যবাদ। এই ঘটনার সঙ্গে আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনোটাই এই ঘটনার সঙ্গে মানে আমরা অভ্যস্ত না এবং আমরা পূর্ব প্রস্তুতিও আমরা কেউ নিতে পারিনি। আপনি যেখানে বিশ্বের শক্তিধর দেশ, যেখানে আমেরিকা, যেখানে জাপান, যেখানে আপনার ফ্রান্স, যেখানে ইংল্যান্ড, যেখানে ইতালি, তারা যেখানে উন্নত চিকিৎসা, যে দেশের মানুষ, আমাদের দেশের মানুষ বাঁচে 50-60 বছর, যে দেশের শতকরা 90 জন মানুষ বাঁচে 100 বছরের উপরে, সেই তাদের সে উন্নত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যেখানে ফল করছে, সেখানে তো তাদের তুলনায় তারপরেও আমি মনে করি বাংলাদেশের সরকার এবং স্বাস্থ্য বিভাগ অনেক ভালো চিকিৎসায় দিচ্ছে এবং অনেক ভালো কাজই করতেছে। সুতরাং দিন দিন এটা জি, অনেক দিন দিন ধন্যবাদ। ডেভেলপ করতেছে। ওকে, আমি ধন্যবাদ আপনাদেরকে আপনাকে। ধন্যবাদ, আপনাদেরকে সালাম জানিয়ে আমি একটু মানে অন্তত জি জি, আমি আপনাকে একটু ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আপনাকে আপনি বলে চলে যাবেন, জি আমাদের কথা শুনবেন না? যদি এটা আমি কেমন থাকি, আপনাদের গণতন্ত্র? কথা তো শুনছি, আপনাদের কথা এটা শুনছি, আবার কেমন আমি আসবো। গণতন্ত্র? না 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 না, রিয়েলি আমি একদম ঘাম টাম দিস ইজ বদলি হ্যাঁ। দিস ইজ দ্য নিউ ভার্সন অফ ডেমোক্রেসি। এইটাই আওয়ামী লীগ উপহার দিয়েছে বাংলাদেশকে। আমি ওকে, আমি ধন্যবাদ আবার সাবির আহমেদ, আমি আবার ধন্যবাদ এসে আপনাকে। আপনাদের সাথে আসলে যুক্ত হব, ইউ আর অলওয়েজ যদি সাবির আপনারা আহমেদ থাকেন আমি ওনাকে আসবো। আমরা আসলে যুক্ত করেছি দুর্নীতি দমন কমিশনের সভাপতি হিসাবে, বাট উনি প্রবীণ একজন আওয়ামী লীগার, সেজন্য আওয়ামী লীগের পক্ষে উনি যেহেতু ওনার ওই কথা পরিচয় উঠে ভুলে যাবে। গিয়ে উনি আওয়ামী লীগ এই পরিচয়টা ওনার কাছে মুখ্য। ওকে, ধন্যবাদ জনাব সাবির শুনেন আহমেদ এটা আমাদেরকে না ওই সময় দেওয়ার বিষয়ে জন্য। জি, আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক পেজ কেবি টিভি, ফেসবুক প্রোফাইল কবির আহমেদ বাহার, কেবি টিভি লন্ডন ইউটিউব চ্যানেল এবং কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইলে আপনারা এরপরেও দেখতে পাবেন। আর আমাদের সাথে প্রায় অনেক লোক অনেক কমেন্ট করেছেন। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আপনাদের সবার কমেন্টস গুলো পড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই অল্প সময়ে। যার সামারি আমি করতে পারি যে আমাদের নেতৃবৃন্দকে আপনারা অভিনন্দন জানিয়েছেন এবং একটা প্রশ্ন আমি নেই, সেটা হলো আমাদের অনিন্দ ইসলাম অমিত আপনার কাছে একজন বলেছেন যে এই করোনা পরিস্থিতিতে আপনার সুচিন্তিত মতামত কি, এই কথাটা আপনাকে বলার জন্য আমি আপনার কাছে আসছি, প্লিজ। আমার মতামতটা হচ্ছে যেটা আমাদের নেত্রী হেলেন জেরিন আপা বলেছেন, বাস্তবতাটা হচ্ছে করোনা এমন একটি সংকট, এই সংকটের সাথে এরকম একটি সংকট এই পৃথিবী খুব একটা প্রত্যক্ষ করেনি। 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লু ছিল তার রূপ
এর তুলনায় এই করোনার রূপ হচ্ছে অত্যন্ত ভয়াবহ। এই করোনা মোকাবেলা করবার জন্য যেটা আওয়ামী লীগের নেতা বলেছেন, এটা সত্য যে কোনো রাষ্ট্র বলেন, কোনো সরকারই বলেন, তার সকল সক্ষমতা থাকবার কথা না। এই করোনাকে যদি আপনি মোকাবেলা করতে চান, আমি একা করব, আমি সকল কৃতিত্ব আমি নিজে নেব, এই মানসিকতা আপনি যদি ধারণ করেন, আপনি করোনাকে মোকাবেলা করতে পারবেন না। করোনাকে যদি আপনাকে মোকাবেলা করতে হয়, তাহলে এই বাংলাদেশ কেন, সারা বিশ্বে যারা সফল হচ্ছে আপনি দেখবেন, সেখানে অবশ্যই আপনাকে একটা জাতীয় ঐক্যমত্য আপনাকে তৈরি করতে হবে, একটা জাতীয় উদ্যোগ নিতে হবে। এখানে সকলের, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আপনাকে এই উদ্যোগে সামিল করতে হবে। আপনাকে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিতে হবে, আপনাকে সামাজিক যে সমস্ত ব্যক্তিবর্গ, নাগরিক সমাজ আছে তাদেরকে নিতে হবে, এরকম যে সমস্ত গণমাধ্যমের কর্মীদেরকে সংযুক্ত করতে হবে। আপনি যদি সকল মত পথের যদি একটি সমন্বয় করতে পারেন, তাহলে সকলের এই চিন্তার সমন্বয়ের ভিত্তিতেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে 5 মাস বাংলাদেশ এই করোনা পরিস্থিতি আপনি প্রত্যক্ষ করছে। আওয়ামী লীগের ভাই তো চলে গেলেন কথা বলে, এটি সত্য, আওয়ামী লীগেরই নেতৃবৃন্দ বলছেন, ওনাদের সমস্ত কর্মকাণ্ডে এখন ওদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। ওনারা নিশ্চিত না যে কিভাবে এই সংকটটাকে ওনারা উত্তরণ করবেন। এইটা ওনাদের এত বেশি সিদ্ধান্তহীনতা। স্বাস্থ্য বিভাগ প্রায় 40টার মতো সাব কমিটি তৈরি করেছে তাদের কাছে পরামর্শ নেবার জন্য। 25টা সাব কমিটি এখনো পর্যন্ত কেউ বসতে পারেনি। তারা জানে না হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন। আমি তাদেরকে অ্যাকিউজ করছি না, আমি বলছি এই নতুন বাস্তবতা ম্যানেজ করবার সক্ষমতা কোনো একক রাজনৈতিক দলের, কোনো একক ব্যক্তি থাকবার কথা না, সারা বিশ্বের কোথাও নেই। আপনি দেখেন এই ট্রাম্পের এই নিজের গোয়ার্তুমির কারণে আজকে আমেরিকাকে চরম মূল্য দিতে হচ্ছে। আজকে সেই কারণে আমি বলবো সরকার প্রধানকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে অবস্থান করছে, জনগণের সাথে ওনার নারীর সম্পর্ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনি সাজানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে যত চেষ্টা করেই ক্ষমতার বাইরে রাখেন না কেন, এই বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। এই যে জেএসবি যে নেত্রী এখানে উপস্থিত আছেন, মহান মুক্তিযুদ্ধে তাদের নেতা, আমাদের নেতৃবৃন্দের মতো তাদের অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আপনাকে এই সকল মানুষকে, সকল মতপথে যদি সম্মিলন করার চেষ্টা করেন, তাহলে আপনার নিয়তটা যদি পরিষ্কার থেকে কৃতিত্ব একা নেব, এই জন্য অন্য কাউকে ইনক্লুড করবো না, এই মেন্টালিটি যদি আপনি দূরে সরিয়ে রাখতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি এই করোনা সংকট মোকাবেলা সম্ভব। আমি শুধু একটা জিনিস সংযুক্ত করতে চাই, যেহেতু আওয়ামী লীগের ভাই বলে গেলেন 21শে আগস্টের এই ঘটনার উনি বিএনপিকে অ্যাকিউজ করলেন, আমি উনি থাকলে যে প্রশ্নটা উনাকে করতাম, তাহলে উদীচী হত্যাকাণ্ডের দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চয়ই নিতে হবে, রমনা বটামূলে হত্যাকাণ্ডের দায় নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ নিতে হবে, আজকে হলি আর্টিজানের এই ঘটনার দায় নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ নিতে হবে। উনি যদি এই দায় নিতে প্রস্তুত থাকেন, উনি যদি দায় নিতে সম্মত থাকেন, তাহলে ওই বিষয়ে বিডিআর এর হত্যাকাণ্ডের মাধ্যমে আজকে দুটো সুশৃঙ্খল এই বাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়ার দায় নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। ধন্যবাদ জনাব অনিন্দ ইসলাম অমিত। হেলেন জেরিন খান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। বাংলাদেশের গণতন্ত্র, বিশ্বে বাংলাদেশের অবস্থান এবং দুর্নীতিবাজ পিপল, শাহেদ এবং সাবরিনা, এই বিষয়ে যদি আপনার শেষ মন্তব্যগুলো করেন। এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তো আমরা চিন্তা করছি, কিন্তু সবচাইতে যেটা অনিন্দ ইসলাম বক্তব্য রাখলেন যে এই মুহূর্তে আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমাদের কাজ করার দরকার, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। আপনি জানেন ইতিমধ্যে, আমি অনিন্দর কথার সাথে যোগ করে আমি বলছি, ইতিমধ্যে অনেকগুলা দেশ কিন্তু সফল হয়েছে, করোনা মুক্ত হয়ে গিয়েছে। আমাদের পাশেই দেখেন, নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, মালয়েশিয়া, ব্যাংকক, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো সফল হয়েছে। কি কারণে সফল হয়েছে? একটাই যে আপনার আমাদের হু যেটা বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বারবার করে বলছে যে আপনার প্রথম হলো যে আপনার টেস্ট, আর সেকেন্ড হলো আপনার লকডাউন করতে হবে। বারবার করে আপনি জানেন যে বিশেষজ্ঞ যত বাংলাদেশের বিশেষজ্ঞ মহল আছে, ইভেন বিএনপিও তো একটা বিশেষজ্ঞ দল, যারা একবার না দুইবার না পাঁচবার করে ক্ষমতা এসছে। এই যে আসমা আব্দুল্লাহ, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, তিনি মন্ত্রী ছিলেন,
ওনার দল বলেনি, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তাদের একটা মানে একটা অভিজ্ঞতা আছে। এই সমস্ত দল কিংবা সমস্ত লোকজন একটা কথাই বলেছে যে একটা লকডাউন দেন। একটা লকডাউন দিতে হলে কেন লকডাউনটা দিচ্ছে না? আওয়ামী লীগ বড় বড় কথা বলছে, তারা এই সিঙ্গাপুরের উপরে আছে, তারা কানাডার চাইতে তাদের অর্থনীতি শক্তিশালী, তাদের কি প্রবৃদ্ধি নাকি 8.2 এইসব কথা বলছে। অথচ দেখেন লকডাউন প্রথম দিকে দিত, তাহলে তখন আমাদের বাংলাদেশের মানে 8ই মার্চের পরে যদি 17ই মার্চ দিয়েও তারা আতশবাজি করলো, তারপরেও যদি দিত, 18 মার্চেও যদি দিত, তাহলে তখন আমাদের দারিদ্র সীমার লোক নিচে লোক ছিল 4 কোটি। এখন হয়তো বা সেটা 8 কোটি অথবা 9 কোটি হয়ে গিয়েছে। সেই 4 কোটি লোককে তারা একটা মাস চালাতে পারলেন না। তাই মনে করে তারা কতটা ভুয়ার উপরে আছে, কতটা মিথ্যার উপরে আছে। এবং এখন যদি এই করোনা থেকে মুক্তি পাইতে হয়, তাহলে আবারও বলবো যে লকডাউন করা দরকার। এবং এক মাস যদি আপনি লকডাউন করতে হলে আপনার এখন বাংলাদেশে 8 কোটি লোক হয়, এই 8 কোটি লোককে আপনাকে এক মাসের জন্য তাদের সমস্ত ব্যবস্থা, খাবার দাওয়ার ব্যবস্থা, নিম্ন শ্রেণীর লোকজনদের আর কত লাগে 5 থেকে 6,000 টাকা, যেটা আমরা দেখেছি যে আপনার পাকিস্তানে তারা 12,000 টাকা এক মাসে তাদের নিম্ন একেবারে আয়ের যারা তাদেরকে দিয়েছে এবং দিয়ে তারা লকডাউন করেছে। আমাদের এখানে নাইলে 6,000 টাকাই দিক, 6,000 টাকা দিয়ে যদি এক মাস সমস্ত এই দরিদ্র লোকজনকে এক মাস যদি লকডাউন করে রাখে, এবং আপনার এখানে যদি আর্মিদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আচ্ছা তারা আপনারা জানেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের আর্মি এখন পৃথিবীতে 1 নাম্বার ভূমিকা পালন করছেন। তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া যায় যদি, তাহলে আমি মনে করি আমরা কিন্তু 1 মাসের মধ্যেই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। সেই জায়গাতে তারা যাচ্ছে না, কারণ তারা যাবে কি করে? আসলে তো তারা একটা ভুয়ার উপরে আছে। তো অর্থনীতি তো বাংলাদেশে এমন জায়গায় নিয়ে গিয়েছে, আমরা তো জানি যে সরকার এখন ঋণের উপরে দিচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন বিভিন্ন দেশ থেকেও কিন্তু নানা রকমের তারা ঋণ আনছে, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সেইভাবে তারা চলছে। সেই লকডাউন না দিতে পেরে তারা সাধারণ ছুটি দিচ্ছে। এবং আপনি জানেন সর্বশেষ এখন তারা যেটা করছে সেটা বাংলাদেশের জনগণকে প্রথমত এই যে আমি বিনয়ের সাথে একটু যুক্ত করি। অর্থমন্ত্রী সাহেব বলছেন আগে খরচ করি, পরে টাকা কোত্থেকে আসছে দেখবে। দেখেন একটা অর্থমন্ত্রী কতটা অথর্ব হলে, কতটা জ্ঞান শূন্য হলে সে এই ধরনের বক্তব্য দিতে পারে। এবং এই বক্তব্য দিয়ে সে কিন্তু এখন আর দেশে নাই, সে কিন্তু পাড়ি জমিয়েছে বিদেশে। আওয়ামী লীগের বড় বড় নেতা সব কিন্তু দেশ ছেড়ে গিয়েছে, মাঝখান থেকে এই দেশের জনগণ বিপদে পড়েছে। আজকে দেখলাম এই যে যমুনা গ্রুপের মালিক সে কিন্তু করলেন, মারা গেলেন। তো এরকম বড় বড় কিছুদিন আগে আমরা দেখেছি যে প্রথম মালিক লতিফুর রহমান সাহেব তিনি মারা গেলেন। বড় বড় অনেক আমাদের বিশিষ্ট সাংবাদিকরা মারা গিয়েছেন ইতিমধ্যে 100-র মতো, যেটা সারা পৃথিবীতে 100 ডাক্তার একটা দেশে কোথাও কিন্তু মারা যান নাই। কারণ এই মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। জানেন এই যে আজকে যে স্বাস্থ্যমন্ত্রী, দেখেন কতটা নিষ্ঠুর, কতটা মানে নির্মম এই সরকারটি। এই স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এই মাস্ক দিয়ে, মাস্ক হচ্ছে সুইপারদের মাস্ক, 10 টাকার মাস্ক 1,000 টাকা বিক্রি করলো। এবং সেই মাস্ক এই ডাক্তাররা পরিধান করার কারণে আজ এত ডাক্তার জীবন দিতে হলো। আর সর্বশেষ যেটা হয়েছে, এখন কিন্তু এই কোন সাধারণ জনগণ কিন্তু হসপিটাল গুলো ফাঁকা, কেউ কিন্তু যাচ্ছে না। কারণ দেখা গিয়েছে জরি করে যে বাসায় থেকে যারা নিজেরা চিকিৎসা নিচ্ছে তারা অনেক সুস্থ হয়ে গিয়েছে, বরং হসপিটালে যারা গিয়েছে তারা অনেকে মারা গিয়েছে। সেটা তো আমরা তার প্রমাণ তো দেখলামই, যে 6,000 ভুয়া সার্টিফিকেট দিল রিজেন্ট হসপিটাল, আবার 1,500 সার্টিফিকেট দিল জেকেজি হসপিটাল। তো এইভাবে জেকেজি, হ্যাঁ জেকেজি সাবরিনার যেটা চেয়ারম্যান, তো এখন এইভাবে বাংলাদেশের মানুষকে নির্মম ভাবে হত্যা করছে। এখন আমি আপনার এই জায়গা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের দ্বারা লকডাউনও সম্ভব না, আওয়ামী লীগের দ্বারা নতুন কিছু করা সম্ভব না। আওয়ামী লীগ এখন আরো নতুন ভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য কিংবা বাংলাদেশকে করোনায় আরো আক্রান্ত করবার জন্য, আপনি জানেন যে পৃথিবীর এই যে বিশেষ করে আপনি সৌদি আরবের দিকে দেখেন না, বাংলাদেশ সবচেয়ে পৃথিবীর মুসলমানদের দুর্বলতম জায়গা কিংবা দুর্বলতম আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে পবিত্র হজ। সেই হজকে তারা কত শর্ট করে নিয়ে এসে
সারা পৃথিবীতে থেকে তো তারা তো লোকজন নিচ্ছেই না, ইভেন তাদের নিজের দেশেও অনেক কম লোকজন যাতে ওখানে অংশগ্রহণ করে সে ব্যবস্থা করছে। আর বাংলাদেশে কি করে, গরুর হাট উন্মুক্ত করে দিচ্ছে, এই ঈদে আপনি সবকিছু ওপেন করে দিয়েছে, এটা তো আরো বেশি বাংলাদেশের মানুষ আক্রান্ত হবে। কাজে আমরা এটা এখন আমরা বাংলাদেশের মানুষ ভালো করেই বুঝে গিয়েছি যে এই সরকারের দ্বারা আর কোনো কিছুই সম্ভব না। এই সরকার একটা সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার। এই সরকার থেকে যত তাড়াতাড়ি, আমি মনে করি বিএনপির নেতৃত্বে যে সমস্ত দলগুলো আছে, আরো অন্যান্য যারা এখন যারা বুঝতে পেরেছে যে এই সরকারের দ্বারা কোনো কিছু সম্ভব না, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমার মনে হয় নতুন করে চিন্তা করা দরকার, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার করে বলছে, একটা জাতীয় ঐক্যের সরকার হতে পারে। জাতীয় ঐক্যের সরকারের মধ্য দিয়ে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হব ইনশাল্লাহ। আগামী দিনেও আমরা মনে করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে কিংবা আপৎকালীন একটা সরকার হতে পারে, যার অধীনে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই নির্বাচন যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, এবং এই গণতন্ত্রের মধ্যে দিয়েই আমরা মনে করি এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আর না হলে এই বাংলাদেশ এইভাবে আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে। কারণ এই ধ্বংস হওয়ার অন্যতম বিষয়গুলো তারা দেখতেই পাচ্ছি, সারা পৃথিবী থেকে বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের এই ভুয়ামি, এই দুর্নীতি, এটা শুধুমাত্র দেশের মধ্যে এখন সীমাবদ্ধ নেই, গোটা পৃথিবী আছে কিন্তু জানতে পেরেছে, বুঝতে পেরেছে। সেই কারণে আমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকার, সেখান থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। সেই জায়গায় আমাদের প্রত্যেককে কাজ করতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে এবং সরকারের আচরণ দেখে মনে হচ্ছে এক গানের কলি, জোড়া বাদলের সন্ধেবেলায় মালাখানি মোর কে দিল গলায়। সরকার বোধহয় এরকম ভাবছে যে কি হচ্ছে, সরকার জানে না মালা কে পরাইলো, সরকার বুঝতে পারতেছে না। আমি তানিয়া রব আপনার কাছে আসছি। যে বিষয়গুলো ঘটতেছে এই করোনা পরিস্থিতিতে, করোনা বিষয়কে আড়াল করার জন্য এইসব নাটকগুলো হচ্ছে নাকি সরকারের পক্ষ থেকে? যে সাবরিনাকে অ্যারেস্ট করা হলো, এই যে শাহেদ লুকিয়ে আছে, শাহেদ কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। তা আবার পিপল কুয়েতে যায় অঘটন ঘটাচ্ছে। একই ফ্যামিলির এত জনপ্রিয় দুইজন কিভাবে হলো যে একই ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজনেই বাংলাদেশের সংসদ সদস্য, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও নাকি এই বিষয়টি জানে না। একটু সংক্ষেপে যদি বলেন, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। না, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছে যে কিভাবে তার ওয়াইফ এমপি হয়ে গেল আমি জানি না। আমি তানিয়া রবের কাছে আসছি। জি, থ্যাংক ইউ। আসলে শেষ দিকে হেলেন গেরিনের কথা শুনছি, খুব যথার্থ বলেছে, বলছি এত যথার্থ বলেছে যে এর পরে কথা থাকে না। তারপরেও বলছি আমি যে কেমন করে সংসদ সদস্য হয়ে গেল এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী না জানেন, সেই দেশে আবার প্রতিটা ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া হয় না, তাহলে আপনি আমি কি বিশ্বাস করবো যে ওই সেলিনা হোসেন এমপি হয়ে গিয়েছেন, এটা ওনার নলেজে নেই, ওনার জ্ঞাতে নেই। এগুলো খুব ধোঁয়াশা কথাবার্তা গুলো আসলে আমি মনে করি পরিত্যাগ করা উচিত, যে পক্ষ থেকে বলেন। আমরা এই করোনা পরিস্থিতিতে যে অনাচারগুলো দেখলাম, যে লোভ দেখলাম, অবাক বিস্ময়ে ভাবতে হচ্ছে যে এই বাংলাদেশের এই জনগণের বিষয়টা কিন্তু আমাদের আদৌ জানা ছিল না। এই জন্য বলছি যে প্রত্যেকে আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু তার মধ্যে এই ধরনের রাক্ষস কোথা থেকে তৈরি হলো? সুবিধাভোগী এবং যাদের আপনি দেখেন কিভাবে সম্পদের টাকা গুনতে মেশিন আনতে হয় বাড়িতে, একজন ওয়ার্ড কাউন্সিলের বাড়িতে টাকা গুনার জন্য মেশিন আনতে হয়। এই মানুষদেরকে কারা পেট্রোনাইজ করবে? এখন তারা বলছেন আমরা জানি না। এটা কি হয়? এটা কখনোই। শুনেন, আমার মাথা যদি আমাকে ডিরেক্ট করে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে চলবে। সুতরাং ওই ডিরেক্টরা কে করছেন, কারা করছেন, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। হেলেন জেরিন যথার্থ বলেছে, এই যে জাতীয় ঐক্যমতের প্রতিফলন ঘটাতে হবে, একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আবার একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমাদের প্রয়োজন, প্রথমত। দ্বিতীয়ত, এই যারা এখনো বলছে এখনো করোনাকালীন সময় কখন নির্বাচন হবে, কতদিন কে বেঁচে থাকবে আমরা জানি না। আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবও দিয়েছিলাম আমাদের সংগঠন থেকে। আমরা ভেবেছিলাম যেহেতু করোনার দুঃসময়টা পৃথিবীতে নতুন, আমাদের এই সরকারের জন্য নতুন, আমরা তাদের শরিক হয়ে আমরা কিছুটা প্রস্তাবনাও দিয়েছিলাম। সেই প্রস্তাবনাগুলোকে তারা ধারে কাছে নেয়নি। আমি একটু সকলের কাছে প্রস্তাবনাটা একটু তুলে ধরতে চাই, কারণ
শুধু বাদকাবাদ এবং বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে কিভাবে গঠনমূলক সমালোচনা এবং তার সাথে প্রস্তাব দিয়ে একটি সরকারকে এরকম দুরারোগ্য মহামারী থেকে, এই কোভিড-19 থেকে মুক্ত করা যায় দেশবাসীকে, তার জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা যথেষ্ট রয়েছে। আরেকটু বললেন, অমিত বললেন যে যথেষ্ট প্রাণ তৎপরতা বিরোধী দলের ছিল, অবশ্যই ছিল, আমাদের নলেজ। আমি তারপরে বলবো বিরোধী দলের দায়িত্ব কিন্তু না, বিরোধী দলের সার্বিক দায়িত্ব না, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত বিরোধী দল তাদেরকে জবাবদিহি করতে হবে। বিরোধী দল যা করেছে অত্যন্ত মানবিক কাজ করেছে, বিএনপি যা করেছে, আমরা যে তানিয়া রব, আমাদের আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। হেলেন জেরিন খান, আপনাকে অনেক ধন্যবাদ। অনিন্দ ইসলাম অমিত, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যারা এবং আওয়ামী লীগের অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। এবং আজকে মৃত্যুবরণকারী যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবুল, উনি ইন্তেকাল করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশব্যাপী যত করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন সবের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, আমাদের এই দেশে দল থাকবে, মত থাকবে, অনেক মতের মানুষ থাকবে, কিন্তু আমরা সবাই, এ দেশটা আমাদের সবার। আসুন দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে এই দেশটাকে করোনা মুক্ত করি, এই দেশটাকে স্বনির্ভর করে তুলি, এই দেশটাকে আমাদের সবার জন্য বাস উপযোগী করে তুলি। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।